আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের সকলকেই, যারা ক্লাসে জয়েন করছো, তোমাদের প্রত্যেককেই উদয়ন প্রাইভেট একাডেমির পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি ফারুক স্যার তোমাদের সঙ্গে আজকে বেসিক ক্লাসের আজকে কত নম্বর দিন? 4 নম্বর দিন। এই 4 নম্বর দিনে আমি ফারুক স্যার তোমাদের সাথে আছি। তোমাদেরকে গত ক্লাসে অল্প কিছু কাজ দিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা? যে বলছিলাম যে ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর যদি মূল ভিত্তি হয়, আমরা যদি ব্যাপকভাবে চিন্তা করি যে এই ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমরা রসায়নের অনেক কিছুই করতে পারি, তাহলে সেই সুবাদে আমরা বলতে পারবো যে ইলেকট্রন বিন্যাসী হচ্ছে কি এই রসায়নের একটা মূল ভিত্তি, এরকম করে বলছিলাম। এটার পক্ষে তোমাদেরকে বলছিলাম তোমরা হ্যাঁ স্যার। যুক্তি, যার যেটা যুক্তি সেভাবে যুক্তিটা উপস্থাপন করবা। তোমাদের যুক্তিগুলো মোটামুটি যদি সব ঠিক থাকে, তাহলে আমি বলছিলাম যে আমার এই যে একটা পিডিএফ তোমাদের দেখাইছিলাম, এই পিডিএফ এর কপিটা আমি তোমাদেরকে ফ্রি সরবরাহ করে দেবো বলছিলাম, মনে আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো আমরা এখন একটু ক্লাসে যাই, ক্লাসে যাওয়ার পরে এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আমার ডিসপ্লেটা শেয়ার করছি, তোমরা একটু দেখো। হ্যাঁ, ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি, তাই নয়? আমাদের প্রশ্নটা এটা ছিল, ইলেকট্রন বিন্যাস কি? বিন্যাস পর্যায় সারণীর কি? সারণীর মূল ভিত্তি। মূল ভিত্তি। ভিত্তি। হ্যাঁ, এবার এইটা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন ছিল দেয়া, তোমরা এটাকে কাজ করার কথা। এর সপক্ষে কি কি, যে কেন আমরা এটাকে বলতে পারি এর সপক্ষে যুক্তিকে প্রথমে বাপ্পি বলো দেখি, কি কি যুক্তি সপক্ষে? সপক্ষে মানে কেন এটাকে আমরা ভিত্তি বলতে পারি, এরকম কোন যুক্তি তুমি খুঁজে পাইছো কিনা? বাপ্পি, এরকম কোন যুক্তি আছে তোমার কাছে? স্যার আছে স্যার। হ্যাঁ বলো বাবা, দুই একটা বলো, তাহলে বুঝতে পারবো। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে হুম, আমরা জানতে পারি কোন মৌল কত নম্বর পর্যায় এবং কত নম্বর গ্রুপে অবস্থান করে তা বের করা যায়। পর্যায় আর গ্রুপ, আচ্ছা, তারপর? আবার আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে জানতে পারি হুম, কোনগুলো মৌল একই গ্রুপের এবং কোনগুলো মৌল ভিন্ন গ্রুপের। আচ্ছা, একই গ্রুপ আর ভিন্ন গ্রুপ, তাই না? আচ্ছা, একই গ্রুপ আর হ্যাঁ ভিন্ন স্যার। গ্রুপ মানে গ্রুপ শনাক্তকরণ, যেটা পর্যায় আর গ্রুপ আমরা বলতে পারলাম। আচ্ছা, তারপরে? তারপর স্যার আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে জানতে পারি কোন কোন মৌলটি ধাতু, কোন আচ্ছা, ধাতু অধাতু। মৌলটি ধাতু আর অধাতু শনাক্ত করতে পারি, এই তো। অধাতু, আচ্ছা, কোন তারপরে? মৌলটি অপধাতু। আচ্ছা, ধাতু অধাতু বুঝতে পারছি, তারপরে? আর আমরা ইলেকট্রন বিন্যাসের তারপর স্যার ত্যাগ করছে গ্রহণ করে আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে জানতে পারি। কি 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 জানতে পারি বাবা? ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কি আমরা জানতে পারি, স্যার আমি কোন শুনতে মৌল পাইনি। কোন কোন রাসায়নিক বিক্রিয়ায় কোন মৌল ইলেকট্রন ত্যাগ করছে এবং কোন মৌল গ্রহণ করছে তা আমরা ইলেকট্রন বিন্যাস থেকে জানতে পারি। আচ্ছা, ইলেকট্রন ত্যাগ আর গ্রহণ, ইলেকট্রন ত্যাগ যোগ গ্রহণ, এই তো। আচ্ছা, তারপর? হ্যাঁ স্যার। আর কি বাবা? উম, আচ্ছা, গুড, ধন্যবাদ, স্যার এই তুমি কয়টাই। অনেক কষ্ট করছো। বাপ্পি অনেক কষ্ট করছো। উদয়ন প্রাইভেট একাডেমি এবং আমি ফারুক স্যার আমার পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা আসবো কারিমুল ইসলামের কাছে। কারিমুল ইসলাম কিরণ, এই তিনটি বাদে আর কিছু আছে কিনা? আমি বলি প্রথম হাতে না, আমি সবগুলা। বলি তোমাকে, শোনো এর কারিমুল, আমার কথা শোনো। এই তিনটা যদি তোমার মধ্যে থাকে, এই তিনটা বাদে নতুন কোনো কিছু আছে কিনা, থাকলে বলো। পর্যায় গ্রুপ, পদার্থ গ্রুপ, আহ, আছে আরো রাসায়নিক ধর্ম নির্ধারণ। কোন রাসায়নিক ধর্ম মৌলে নির্ধারণ, আচ্ছা। কোন কোন পরমাণুর বাইরে শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস তার
রাসায়নিক ধর্ম ও বিক্রিয়া করার প্রবণতা নিয়ন্ত্রণ করে। একই আচ্ছা গ্রুপের মৌলগুলোর বৈশিষ্ট্য ইলেকট্রন বিন্যাস একই রকম হওয়ার তাই ধর্ম প্রায় একই। আরো আচ্ছা আছে বুঝছি। যোজনী ও বন্ধন গঠন। যোজনী। ইলেকট্রন বিন্যাস থেকে যোজনী বোঝা যায়, যা পরমাণু কিভাবে ইলেকট্রন আদান প্রদান বা ভাগাভাগি করে, বন্ধন গঠন করে, আয়নিক বা সমযোজী বন্ধন তা নির্ধারণ করে। আচ্ছা আয়নিক আমার কাছে আরো সমযোজী। আছে পর্যায় সারণীতে অবস্থান। ইলেকট্রন বিন্যাসে বলে দেয় এডি মৌল পর্যায় সারণীর কোন পর্যায়ে রুল এবং কোন গ্রুপে কলম থাকবে। হুম। ওই মৌলের শ্রেণী বিভাগ ও বৈশিষ্ট্য বুঝতে সাহায্য করে। আচ্ছা বুঝছি। কারিমুল আরো সাহেব, আছে আমাদের কথা হলো, হ্যাঁ অনুপাত। কারিমুল, এক মিনিট প্লিজ। আমরা বুঝছিলাম পর্যায় গ্রুপ, ধাতু অধাতু, এটা ছাড়া তোমার কাছে ছিল যোজনী, বন্ধন গঠন, আয়নিক আর সমযোজী যৌগ বা সমযোজী বন্ধন, এই তো? এর বাইরে কিছু? আরো আছে একটা অনু পদার্থের গঠন। আচ্ছা, এটা আয়নিক সমযোজীর মধ্যে থাকবে গঠন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ কারিমুলকে আমাদের উদয়ন প্রাইভেট একাডেমির পক্ষ থেকে। আচ্ছা এবার আমরা একটু মাহির কাছে আসবো। মাহি, এই কটা বাদে আছে বাবা তোমার কাছে? জি স্যার আছে। বলো। আহ, এগুলা হচ্ছে যে কি আমরা এগুলা মানে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা হচ্ছে পরমাণু ইলেকট্রনের আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতার মান বের করতে পারি। আচ্ছা, আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতা। জি স্যার। তড়িৎ ঋণাত্মকতার মান বের করতে পারি, না মান নির্ণয় করতে পারি? জি স্যার। আচ্ছা তারপরে কি বাবা? তারপরে হচ্ছে অম্ল, কোন মৌলটা অম্ল আর কোন মৌলটা ক্ষার, এটা হচ্ছে আমরা বুঝতে পারি। ক্ষার আর হলো আর অম্লত্ব। হ্যাঁ, আচ্ছা এটা বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে, আর আর কি হতে পারে? তারপর স্যার আমরা হচ্ছে অরবিটালের সংকরণ করতে পারি। আচ্ছা অরবিটালের সংকরণ করতে পারি। আচ্ছা অরবিটালের সংকরণ। আচ্ছা, তারপর আমরা যদিও এখানে হচ্ছে আছে। মাহি একটু বলে নি বাবা, অরবিটালের সংকরণ যদিও হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটের সেকশনে, হ্যাঁ এটা হলো। জি স্যার। জি তারপরে বলো। তারপর স্যার আমরা হচ্ছে পারমাণবিক আকার, আকৃতি এগুলো সম্পর্কে জানতে পারি। পারমাণবিক আকার আর আকৃতি। আকার, জি স্যার। আকার আর আকৃতি জানতে পারি। আর কি জি জানতে পারি স্যার। বাবা? তারপরে হচ্ছে আমরা তড়িৎ পরিবাহিতা ও চৌম্বক ধর্ম সম্পর্কেও জানতে পারি। পরিবাহিতা চৌম্বক ধর্ম। জি স্যার। পরিবাহিতা চৌম্বক ধর্ম। জি স্যার। চৌম্বক ধর্ম, তাই না বাবা? আর কিছু জি আছে? স্যার। তারপর স্যার হচ্ছে মৌলের নিষ্ক্রিয়তা আর স্থিতিশীলতা সম্পর্কে আমরা জানতে পারি। নিষ্ক্রিয়তা। জি স্যার। নিষ্ক্রিয়তা আর স্থিতিশীলতা, তাহলে একই, এটা নিষ্ক্রিয়তা আর স্থিতিশীলতা তো একই জিনিস, আমরা ওটার জি মধ্যে স্যার। লিখে রাখলাম, হ্যাঁ। আচ্ছা। তারপর আচ্ছা, স্যার আমরা এটার মাধ্যমে আবার জারণ মানও কিন্তু নির্ণয় করতে পারি। জারণ মান। জি স্যার। জারণ মান, আচ্ছা গুড। আর কোনটা বাবা? তারপর আমরা হচ্ছে স্যার পর্যায়বৃত্ত ধর্মও তো নির্ণয় করতে পারি। হ্যাঁ, ওই যে পরমাণু আকারের মধ্যে আকৃতির মধ্যে পর্যাবৃত্ত ধর্ম পড়ে যাবে। জি স্যার। পরমাণু আকার আকৃতি। আচ্ছা ধন্যবাদ মাহিকে আমাদের উদয়ন প্রাইভেট একাডেমির পক্ষ থেকে, এবং আমি ফারুক স্যার আমার পক্ষ থেকে এই যে এত কিছু ইনফরমেশন দেবার জন্য, যেগুলো আমাদের অন্যান্য শিক্ষার্থীগুলো হয়তো ওইভাবে চিন্তা করে নেই। তো মাহিকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা এরপরে আমরা প্রান্তিক, এগুলো ছাড়া আর কিছু আছে বাবা? স্যার আমি 9-এ পড়ি স্যার, এখনো আহ, নতুন। বুঝতে পারছি তুমি 9-এ প্রান্তিক না। আচ্ছা বুঝতে পারছি, তুমি ইয়েস হলো স্যার। এগুলো ওইরকম করে বুঝতে পারো না, এই তো ঘটনা। আচ্ছা আচ্ছা ইয়েস ধন্যবাদ, স্যার। তুমি চেষ্টা করছো, বা ধন্যবাদ তোমাকে, ঠিক আছে ওকে বাবা। আমাদের ওই যে স্যার, নাইম। স্যার আমরা চাইলে কিন্তু ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পরমাণুর বর্ণ আর উজ্জ্বলতা সম্পর্কেও জানতে পারি। আচ্ছা বর্ণ, তাই না বাবা? বর্ণ। জি স্যার। আচ্ছা বর্ণ সম্পর্কে জানতে পারি। আচ্ছা সেটি সাদা হবে নাকি বর্ণহীন হবে নাকি বর্ণযুক্ত হবে, এই তো? গুড। জি স্যার। আচ্ছা ধন্যবাদ। এবার নাইমুল ইসলাম আইডি দিয়ে যে জয়েন করছো বাবা, এর বাইরে কোনো কিছু আছে কিনা? নাইমুল ইসলাম আইডি দিয়ে এগুলো কাজ দিয়েছিলাম বাবা কালকে।
এর বাইরে কিছু আছে কিনা বাবা? হ্যাঁ, শুনতে পাচ্ছি না আমি। আচ্ছা ফাহিম, ফাহিম দেখো তো বাবা এর বাইরে কিছু আছে কিনা। আচ্ছা যাক, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা এটাকে সুন্দরভাবে করার চেষ্টা করেছো। এবং এর মধ্যে অনেকগুলো আছে যেগুলো আমরা স্বাভাবিকভাবে যেগুলো করি এগুলো ঠিক আছে। হ্যাঁ, নাইমুল জি ইসলাম স্যার। আইডি যে, হ্যাঁ বাবা বলো কি হয়েছে। জি স্যার। হ্যাঁ, এখন আমরা একটু ক্লাসটা করি, যেহেতু তুমি হচ্ছে এরকম করে হয়তো এভাবে করোনি। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, আমরা আছি, আমরা সকলেই চেষ্টা করেছি, আমরা যারা এখানে জয়েন করেছি সকলেই চেষ্টা করেছি। এবং কি কি করা যায় এই এই জিনিসগুলো আমরা জানি, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি এই প্রত্যেকটা জিনিস কিভাবে হয় আমরা করে করে দেখাইতে পারি, করে করে বলতে পারি, কিন্তু কিভাবে সেই কাজটাই শেখাবো আমি তোমাদের। তার আগে আরেকটা কথা বলি, তোমরা যারা কষ্ট করেছো তোমাদেরকে অবশ্যই ফ্রি ক্লাসের পরে কিংবা তোমরা আমাকে একটু এতে আমার হোয়াটসঅ্যাপে একটু নক দিলে আমি তোমাদেরকে যারা যারা এই কাজগুলো বা আজকে ক্লাসে যারা যারা জয়েন করছো সকলকে আমি আমার পিডিএফ গুলো সুন্দর করে পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নাই। তো আমি এখন বলি, এখানে কিছু ইন্টারমিডিয়েট সেকশনের জিনিস, মানে অর্থাৎ যে আমরা তো হায়ার, আমরা তো এসএসসি লেভেলের আছি, আমাদের এখানে কিছু ইন্টারমিডিয়েটের জিনিস অ্যাড হয়ে গেছে। আমরা যেটা ইন্টারমিডিয়েটের মোটামুটি অ্যাড হয়ে গেছে, যদি মনে হয় এটা আমার পড়া দরকার তাহলে আমি পড়াবো। যদি মনে হয় যে না এটা পড়ানো দরকার নাই বা তোমাদের সিলেবাসের মধ্যে নাই, তারপরেও তোমাদের যদি মনে হয় যে না স্যার এই জায়গাটা আমাকে একটু ক্লিয়ার করা দরকার, তাহলে আমি হেল্প করবো, কোনো সমস্যা নেই। তো এখন কি কি করা যায় একটা স্বাভাবিক কথা বলছি আমি, তোমরা একটু লক্ষ্য করো। এর মধ্যে তোমরা লক্ষ্য করো যে এই যে পর্যায় সারণীর আমরা 30টা মৌলের ইলেকট্রন বা পর্যায় সারণী আমরা যে ইলেকট্রন বিন্যাস করি, এটা দিয়ে পর্যায় আর গ্রুপ নির্ণয় করা যায়, মানে পর্যায় সারণীতে অবস্থানটা নির্ণয় করা যায়, গ্রুপ আর পর্যায়। মৌলটি ধাতু হবে নাকি অধাতু হবে সেটি নির্ণয় করা যায়। মৌলটির জারণ মান আর যোজনী নির্ণয় করা যায়, যোজ্যতা ইলেকট্রন নির্ণয় করা যায়। জারণ মান নির্ণয় করা যায়, যোজনী নির্ণয় করা যায়, যোজ্যতা ইলেকট্রন নির্ণয় করা যায়। মৌলের জারণ মান কেন প্রয়োজন, অর্থাৎ জারণ মান যে আমরা নির্ণয় করবো এটা আমাদের কেন দরকার সেইটাও ব্যাখ্যা করা যায়। মৌলটি রঙিন যৌগ, যেমন আমাদের মাহি বললো যে স্যার এটা রঙিন হবে নাকি উজ্জ্বল হবে কি, অর্থাৎ মৌলটি সাদা যৌগ গঠন করবে নাকি রঙিন যৌগ গঠন করবে সেটিও করা যায়। এটি কোন ব্লকের মৌল হবে সেটি বলা যায়। এটি ডি ব্লক হবে নাকি অবস্থান্তর মৌল হবে, না একই হবে না দুটো একই মতো হবে, এটা বোঝা যায়। এই একই মৌল ডি ব্লক বা অবস্থান্তর হতে পারে কিনা সেই বিষয়টা আমরা নিশ্চিত হতে পারি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। মৌলটির যোজনী জারণ মান কেন প্রয়োজন হবে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বের করা, সেইটাও আমরা এখান থেকে বলে দিতে পারি। তাছাড়া আমরা ওই যে মাহি আমাদেরকে একটা কথা বললো যে আমরা সংকরণ বলতে পারি, যে sp3 sp2 sp একটা সংকরণ আছে, এটাও আমরা বলে দিতে পারি। মূলত আমাদের এসএসসি লেভেলে এই পর্যন্তই হয়তো আমাদেরকে কাজগুলো করতে হয়, বাকি যদি আরো করতে হয় তাহলে সেগুলো সমস্যা না, ডিপলি আলোচনা করা যেতে পারে। আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো কিনা? জি স্যার। হ্যাঁ। তো এইখানে এই যে কাজগুলা, তো এই প্রত্যেকটা কাজই আমি তোমাদেরকে ধরে 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 শেখাবো, কোনো প্রবলেম নাই। আমরা আগে ইলেকট্রন বিন্যাস শিখবো, তারপরে এইভাবে ধীরে ধীরে কাজগুলো শিখবো। তো তার আগে তোমাদেরকে স্যার একটু কথা বলে, যেমন মাহি তো 27-এর ব্যাচ, তার মানে ক্লাস 10 তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমাকে শুধু একটা ইনফরমেশন দিবা তোমরা এখন। সেইটা ইনফরমেশনটা হচ্ছে এরকম, আমি একটু এখান থেকে বের হতে চাচ্ছি আর কি। কি বের হতে চাচ্ছি সেটা একটু বের হয়ে দাঁড়াও দেখি। এটা পরে শেখাবো, এটা শেখার আগে আমাদেরকে একটু এখানে আসতে হবে। আচ্ছা, তোমরা তো ইলেকট্রন বিন্যাস করছো নাকি? জি স্যার করেছি। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস কিভাবে করছো, যে আমার এখানে ডিসপ্লেতে যা দেখতে পাচ্ছ এভাবেই করছো না আর অন্যভাবে করছো? স্যার এভাবেও করছি, তারপর হচ্ছে যে বৃত্ত এঁকে করে ওভাবেও করছি। আচ্ছা গুড। 2023 সালে একটা দিনাজপুর বোর্ডে একটা কোশ্চেন ছিল, 2023 সালে, 2023 সালে দিনাজপুর বোর্ডে একটা কোশ্চেন ছিল, দিনাজপুর বোর্ড, বুঝতে পারছো? 2023-এ দিনাজপুর বোর্ডের কোশ্চেনটা ছিল যে শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করো, শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করো।
ইলেকট্রন বিন্যাস করো। এইটাতে ছিল 2 মার্ক, আর আরেকটা ছিল যে উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করো। উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করো। ইলেকট্রন বিন্যাস করো, এইখানে ছিল 2 মার্ক। এখন তোমরা কি আমাকে বলতে পারবা এই যে আমরা ইলেকট্রন বিন্যাসটা করেছি এটা কি, মানে কোন ক্রাইটেরিয়ার ইলেকট্রন বিন্যাস? তো এটা শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। এটা হচ্ছে শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, গুড। এবার আমরা একটু আসি আরো যারা আছে আমাদের কাছে, আমাদের সঙ্গে যুক্ত আছে বাপ্পি। এই যে ইলেকট্রন বিন্যাস গুলো দেখো তো বাবা, এটা কি শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস নাকি উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস? তোমরা জানলে বলবা যে স্যার জানি, যদি না জানো তো বলবা যে স্যার আসলে জানি না। কোনো সমস্যা নাই, আমরা শেখার জন্য আসি, তোমরা সব পারবে না এটা আমি জানি। আমি তোমাদেরকে শিখাইতে আসছি, তোমাদেরকে হাত ধরে ধরে শেখাবো, প্রত্যেকটা জায়গায় শেখাবো, যেন ভবিষ্যতে তোমাদের এগুলো দিয়েই বেসিক তৈরি হয় এবং ভার্সিটির মতো জায়গাগুলোতে যায় যেন সুন্দর করে উত্তরগুলো করে আসতে পারো, সেই জায়গা পর্যন্ত শেখাবো, আল্লাহ যদি তৌফিক দান করে। বাপ্পি এটা কিসে বাবা, বলতে পারবা কিনা? কারিমুল বলতে পারবা কিনা? জি না। আশা? স্যার উপশক্তি স্তর। এটা হলো উপশক্তি স্তর। নাইমুল ইসলাম, শক্তি স্তর নাকি উপশক্তি স্তর? শক্তি স্তর। শক্তি স্তর, তার মানে এটা হলো শক্তি স্তর। আচ্ছা, নাইমুল কত সালে ব্যাচ? 26। 26, গুড। নাইমুলের জেলা ডিস্ট্রিক্ট? দিনাজপুর। দিনাজপুর? হ্যাঁ স্যার। দিনাজপুর কোন ইয়া বাবা? বিরামপুর। দিনাজপুর বিরামপুর, ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা একটু, গঙ্গাপুর। হ্যাঁ হ্যাঁ গঙ্গাপুর বুঝছি, সমস্যা নাই। এবার আমরা একটু এই জায়গাটাকে করি, আমরা একটু মাহিকে একটু বলি। মাহি, এই যে যেটা দেখছি আমরা জি যে স্যার। ইলেকট্রন বিন্যাসটা করা আছে বাবা, এইটাকে উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস বলা হয়। আর আরেকটা আছে, তোমরা যে বৃত্ত একে একে করছো মনে আছে? জি স্যার, মনে আছে। হ্যাঁ, ওইটাকে শক্তি স্তর বলবো, এটাকে উপশক্তি স্তর আচ্ছা। বলবো। আমি তোমাদেরকে এই পার্থক্যটা শেখানোর চেষ্টা করছিলাম এই জন্যই, কারণ এই প্রশ্নটা আমি যখন খাতা কাটি আর কি, বোর্ডের যখন খাতাগুলো আমার কাছে ছিল 300 তো কয়টা 350টা খাতা ছিল সে সময় আমার কাছে, প্রত্যেকেই এই জায়গাটা ভুল করেছিল, বুঝতে পারছো? স্যার, যেই কারণেই মনে হলো যে এটা তোমাদেরকে শেখানো দরকার। আচ্ছা, আমি একটু তোমাদের হেল্প করি, হ্যাঁ? আচ্ছা, আমি একটু তোমাদেরকে হেল্প করি, এখান থেকে করি। আচ্ছা, এখান থেকে লিখি। শোনো, আমাদেরকে ইলেকট্রন বিন্যাস করা হয় 2 নিয়মে। ইলেকট্রন বিন্যাস করা হয় কয় নিয়মে? 2 নিয়মে। ইলেকট্রন বিন্যাসের নিয়ম হলো 2 প্রকার। 2 প্রকার। 1 নাম্বার নিয়মটা হচ্ছে শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস। আর 2 নাম্বার নিয়মটা হচ্ছে উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। এইটা। এবার দেখো, শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস কি, আমরা যদি 1 নাম্বার বলি, এটা 2n² সূত্রের সাহায্যে যে ইলেকট্রন বিন্যাস করা হয় এটিকে বলা হয় শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। 2n² সূত্রের সাহায্যে, সূত্রের সাহায্যে, সূত্রের সাহায্যে। এখন আমরা একটু বোঝানোর চেষ্টা করি
এই যে এন বলছি, এন সমান আমাদের 1 2 3 4 ইত্যাদি হতে পারে। তা আমরা এখন বলতে পারি না যে যখন এন সমান 1 তখন 2n স্কোয়ার, অর্থাৎ 2 ইন্টু 1 এর উপরে অল স্কোয়ার, তার মানে 2 ইন্টু 1 তার মানে 2। যখন n সমান আমরা 2 ধরেছি তখন 2n স্কোয়ার সূত্র, তাহলে 2 ইন্টু 2 এর উপরে অল স্কোয়ার, তার মানে 2 ইন্টু 4 ইজ ইকাল টু কত 8। n সমান যখন আমরা 3 ধরেছি তখন 2n স্কোয়ার, 2 ইন্টু 3 এর উপরে অল স্কোয়ার, তাহলে 2 ইন্টু 9 ইজ ইকাল টু কত 8 10। n ইজ ইকাল টু যখন আমরা 4 ধরেছি তখন 2n স্কোয়ার, তার মানে 2 ইন্টু 4 এর উপরে অল স্কোয়ার, তাহলে 2 ইন্টু কত 16 ইজ ইকাল টু 32। এরকম করে যদি আমরা 5 ধরি 50 হবে, এরকম করে 6 ধরলে আমাদের কি হবে 72। এই যে আমরা পাইলাম কত কত পেয়েছি দেখো, পেয়েছি আমরা কত 2 8 8 10 32 50 72। এইগুলোকে আমরা বলি আপাতত আমাদের চেনার জন্য বা আমার জানার জন্য মনে রাখার জন্য এগুলোকে আমরা আপাতত অষ্টক নামে ডাকবো। অষ্টক বা শক্তি স্তর, শক্তি স্তর এইটা নামে ডাকি। এখন এই পর্যন্ত কারো বুঝতে সমস্যা হয়েছে কিনা? যদি কারো সমস্যা না হয় আমরা একটু সামনে যেতে যাচ্ছি। না স্যার, হয়নি। আচ্ছা গুড। না স্যার। এবার দেখো, তাহলে এই যে আমরা কি পাইছি 2 8 18 32। গুড। এন সমান যখন আমরা কত ব্যবহার করেছি, এন সমান যখন আমরা 1 বলেছি তখন এরকম 1 নাম্বার ঘর। এন সমান যখন 1 বলেছি তখন কত নাম্বার ঘর? 1 নাম্বার ঘর। 1 নাম্বার ঘরে ইলেকট্রন কয়টা থাকবে বলছে? 1 নাম্বার ঘরে এই যে দুইটা ইলেকট্রন থাকবে। আমরা আপাতত আমাদের সুবিধাতে দুটা ইলেকট্রন দিয়ে রাখলাম। যখন দুইটা। এন সমান 2 বলেছি আমরা তখন 2 নাম্বার ঘর, এই যে 2 নাম্বার ঘর। আচ্ছা, এখানে ঘরটা একটু আমাদের জায়গা ছোট হচ্ছে, আমরা একটু নিচে আঁকানোর চেষ্টা করি। এন সমান যখন 1 ধরেছি তখন কত নাম্বার ঘর বলেছি? 1 নাম্বার, এই যে 1 নাম্বার ঘর। 1 নাম্বার ঘরে কয়টা ইলেকট্রন থাকবে বলছি? দুটা ইলেকট্রন। এই যে আমরা দুটা ইলেকট্রন দিয়ে রাখলাম। দুইটা। হ্যাঁ, এন সমান যখন আমরা 2 বলেছি তখন কত নাম্বার ঘর? 2 নাম্বার ঘর। তো এইখানে 2 নাম্বার ঘরে ইলেকট্রন থাকবে কয়টা? এই যে বলছে 8টা ইলেকট্রন থাকবে। এরকম করে 8টা ইলেকট্রন দেই। 2 4 6, এই যে দিয়ে রাখলাম 8টা। এন সমান যখন আমরা 3 বলেছি তখন কত নাম্বার ঘর? 3 নাম্বার ঘর। 3 নাম্বার ঘরে কয়টা থাকবে? 18টা। 3 নাম্বার ঘরে ইলেকট্রন কয়টা থাকবে? 18টা। এই যে আমরা এরকম করে 18 দিতে পারি। 2 18টি। 4 6 8 10 12 14 16, এই যে 18 দিলাম। এখন 4 নাম্বার ঘরে কয়টা থাকবে? 4 নাম্বার ঘরে আমাদের তাহলে কয়টা থাকবে? 32টা। আমরা এই 32টি। যে এখানে আপাতত 32 লিখে দিলাম, মনে করলাম 32 থাকবে। দাঁড়াও, কালিটা চেঞ্জ করে লিখি, তাহলে মনে থাকবে এই যে 32টা। এই যে 32টা থাকলো। ওরে বাবা, যে কালি দিলাম কালি তো দেখা যায় না। এইখান থেকে দেখি এই কালি, এই যে এই কালিটা দিই, তাহলে কয়টা থাকবে? এখানে 32টা থাকবে। ওরে সর্বনাশ, কয়টা থাকবে তাহলে? 32টা। এইখানে দিলাম, হলো 32টা থাকলো। তোমরা কি এখন বলতে পারবা এইটা তাহলে প্রথম কক্ষপথ, এইটা হচ্ছে প্রথম, এইটা দ্বিতীয়, এইটা হলো তৃতীয়, এইটা হলো চতুর্থ, তাই না? এগুলোকে আমরা কি নামে ডাকতে পারি? তোমরা কি নামে ডাকছো? স্যার, এটা কি শক্তি স্তর? আমি বলেও দিয়েছিলাম শক্তি স্তর অথবা অষ্টক। এটা হলো শক্তি স্তর বলি, শক্তি স্তর। অথবা এটাকে কেউ ডাকে অষ্টক নামে। কি নামে? অষ্টক। আর কি হতে পারে? অরবিটাল। অরবিটাল। কক্ষপথও হতে পারে। আচ্ছা দাঁড়া, অরবিটাল। আপাতত এটাকে আমরা একটু আহ, এই ক্রুজ দিয়ে রাখলাম। আর একটা কি হইতে পারে? কক্ষপথ। 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 আর কি হতে পারে? আর কারো ধারণা? আমি এবার বলি, এটাকে শেল হতে পারে। কি নাম? শেল। এইটা হইতে পারে অরবিট। এল। হ্যাঁ, অরবিট।
এবার তাকাও, এবার দেখো এই যে কক্ষপথগুলোকে আমরা বলছি, এটাকে কোনো রাইটার বলেছে এটা অষ্টক, কোনো রাইটার বলেছে এটা শক্তি স্তর, কোনো রাইটার বলছে এটি হবে হচ্ছে শেল, কোনো রাইটার বলছে এটি কি হবে, এটি হবে কক্ষপথ, কেউ বলছে এটি হবে শেল, কেউ বলছে এটা হবে অরবিট। কিন্তু এই যে অরবিটাল, এই কথাটা আপাতত লিখবো না। কেন বলছি? অরবিটাল এক জিনিস, অরবিট এক জিনিস। অরবিট মানে এই যে বৃত্তাকার মানে বৃত্তাকার যে কক্ষপথটা, এই কক্ষপথকে আমরা অরবিট বলছি। কিন্তু অরবিটাল হলো এই বৃত্তাকার কক্ষপথের যেই জায়গাতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে, এটিকে আমরা বলতে পারি অরবিটাল। তাহলে অরবিটাল কি? এই বৃত্তাকার কক্ষপথে যেই জায়গাতে কি ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে সেটা হলো অরবিটাল। আর কক্ষপথকে আমরা বলছি কি? অরবিট। কন্ডিশন ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে অরবিটাল আমরা বলতে পারি না, তাই না? আচ্ছা, তাহলে দেখো মাহি, স্যার তোমরা কিন্তু আরেকবার। জানো। জি, বাপি বলো বাবা। আচ্ছা, আমি একটু 1 মিনিট একটা ফোন রিসিভ করি, হ্যাঁ। জি, আসসালামু আলাইকুম। হ্যালো। স্যার আরেকবার বললে ভালো হতো। কোনটা বাবা? কোনটা বললে ভালো হতো? আচ্ছা দাঁড়াও, বলছি। আমি একটু 1 মিনিট খালি ফোনে স্যার কথা এই বলে যে নিই। অরবিটাল। ও অরবিটাল, আচ্ছা বলতেছি, হ্যাঁ। জি, হ্যাঁ হ্যাঁ স্যার, ক্লাস নিয়েছি, বলেন। এখন সুযোগ নাই, আমি ক্লাসটা শেষ করি তারপর বলবো। এখন তো 8টা 2 বাজে, তাও 9টা। আচ্ছা আচ্ছা, অরবিটালটা হলো কি? এই যে মনে করো আমরা একটা বৃত্তাকার কক্ষপথ, যেমন এই যে 2 নম্বর কক্ষপথটা যদি আমরা চিন্তা করি, যে 2 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে? আমার সাথে একটু রেসপন্স করতে হবে। কয়টা ইলেকট্রন 2 নম্বর কক্ষপথে? স্যার 8টি। 8টা। এই যে আমরা 8টা চিহ্ন দিলাম, আগে চিহ্ন দিয়ে দাঁড়াও। এই যে 8টা চিহ্ন দিলাম, দিছি। স্যার 8টি থাকবে। হ্যাঁ, 8টি দিয়েছি না চিহ্ন? দেখো, এই যে 1 2 3 4 5 6 7 8। এই যে কক্ষপথটা, এই কক্ষপথের ইলেকট্রন গুলো তো ঘোরাঘুরি করে, চলাফেরা করে। যেই জায়গাতে ইলেকট্রন পাবার সম্ভাবনা সব থেকে বেশি হ্যাঁ থাকবে, স্যার। আমি এবার বলি, এই কক্ষপথে ইলেকট্রন গুলা চলে বা ঘোরে, এই কক্ষপথের যেই জায়গাতে হ্যাঁ ইলেকট্রন স্যার। সবচেয়ে বেশি পাবার সম্ভাবনা থাকবে, ওইটাকে বলছি আমরা অরবিটাল। বুঝতে পারছি? ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, গুড। বুঝছি তাহলে স্যার। আচ্ছা, দেখো, তোমাদের হ্যাঁ স্যার। মিস্টেকটা কোন জায়গাতে ছিল, হ্যাঁ? আচ্ছা, আমরা ক্লাসটা কন্টিনিউ করি। মাহির প্রবলেমটা, মাহি কিন্তু নিজেও বলছে যে স্যার এটা হচ্ছে শক্তি স্তর হবে, এটা অষ্টক হবে, এটা কক্ষপথ হবে। তো মাহি কিন্তু নিজেও বলেছে যে স্যার এটা কি হবে? শক্তি স্তর হবে। তো এটা যদি শক্তি স্তর হয়, তাহলে এটা শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস, ঠিক কিনা? জি। আচ্ছা, গুড। তার মানে এই প্রবলেমটা আমাদের সলভ হয়ে গেল, যে আমাদেরকে কেউ যদি এখন পরীক্ষাতে বলে কোনটা শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস আর কোনটা উপশক্তি স্তর ইলেকট্রন বিন্যাস, তাহলে আশা করছি কারো আর প্রবলেম থাকবে না। কারো যদি কোনো প্রবলেম না থাকে, আমি টপিকটা চেঞ্জ করতে যাচ্ছি। জি স্যার। না স্যার। চেঞ্জ করি তাহলে, হ্যাঁ। স্যার করেন স্যার। হ্যাঁ, তাহলে এটা গেল। এবার আসো এই যে উপশক্তি স্তরে। আচ্ছা, আমি তোমাদের একটা বাড়ির কাজ দেই, আপাতত দিয়ে নেই। দিয়ে নিব কি বাড়ির কাজটি? স্যার, জি স্যার দিয়ে দেন। আচ্ছা, বাড়ির কাজটা একটু দিয়ে দিই বাবা, হোমওয়ার্কটা দিয়ে দেই। তোমরা হচ্ছে উপশক্তি স্তরে আগে ইলেকট্রন বিন্যাস করবা। উপশক্তি স্তর,
ইলেকট্রন বিন্যাস। তোমরা আগে কি করবা, উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, হ্যাঁ, উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস দ্বারা আমি একটু করি, এটা ভালো করে লিখি, হ্যাঁ। এই যে উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করবা কি থেকে, হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত, এটা করবা আগে। তারপরে কি করবা, শক্তি স্তরে ঠিক ইলেকট্রন আছে বিন্যাস, স্যার। শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। তোমরা শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করবেন হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত, হাইড্রোজেন থেকে কি পর্যন্ত, জিঙ্ক পর্যন্ত। এই শক্তি স্তর আর উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসটা করার পরে তোমরা তোমাদের কাছেই রাখবা, আমি তোমাদের থেকে আপাতত ওই যে গ্রুপে কিছু নিব না। তোমরা এই শক্তি স্তর উপশক্তি স্তর, আমি যদি কাল মানে কি বলবো আগামীকাল ক্লাসে এসে বলি যে মাহি বা কিরণ কিংবা বাপ্পি কিংবা হলো প্রান্তিক বা যারা আছো আর কি, যদি বলি তোমরা আমাকে একটু সে ধরলাম যে ক্লোরিন, আমরা ক্লোরিন কত পারমাণবিক সংখ্যা হলো 17, ইলেকট্রন বিন্যাস যদি করি শক্তি স্তরে, প্রথমে 2 থাকবে, তারপর 8 থাকে, তারপরে 7 থাকে। এইটা হলো ক্লোরিন ইলেকট্রন বিন্যাস, ঠিক কিনা? জি স্যার। কারিমুল সাহেব ঠিক কিনা এটা? জি। বাপ্পি ঠিক? হ্যাঁ স্যার। আশা ঠিক কিনা বাবা? জি স্যার। আচ্ছা ঠিক। দেলোয়ার সাহেব ঠিক কিনা এটা? জি স্যার। গুড। এবার আমরা যেটা করব সেটি এখন শোনো। আমি এখন তোমাদেরকে হুট করে বলতে পারি যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কি করছো তোমরা আমাকে একটু বলো, তাহলে তোমরা শুধু আমাকে এভাবে বলবা যে 2 8 8 1। বুঝতে পারছো কিনা? জি স্যার। তোমরা যদি আমাকে এটা বলতে পারো তাহলে আমি বুঝবো যে তোমাদের এই ইলেকট্রন বিন্যাসগুলো হয়েছে। কিংবা আমি তোমাকে জিজ্ঞেস করলে তোমরা যদি ভুলও করে থাকো তাহলে আমি তোমাদেরকে তখন কারেকশনটা করে দিতে পারি। আমার প্রশ্নটা কি ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। বাড়ির কাজটা হলো শক্তি স্তরেও করতে হবে, উপশক্তি স্তরেও করতে হবে। আমি হুট করে এই হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত যে কোনো মৌলের বলবো তোমাদের, তোমরা যদি বলো যে না এটা এরকম, যদি দেখি যে না তোমাদের একটু একটু এলোমেলো হয়ে গেছে, আমি কারেকশন করে দিব। অথবা তোমরা অনেক সময় হয়তো দেখা যায় যে একমতো হবে, তোমরা হয়তো করে ফেলছো আর একমতো, তাহলে ওইগুলো কারেকশন করে দিব। তাহলে আমাকে শুধু বলতে হবে, সাথে তোমাদের খাতা নিয়ে বসতে হবে। ব্যাপারটা বুঝতে পারছি কিনা? জি স্যার। স্যার ওকে একটা ঠিক আছে। কোয়েশ্চেন ছিল। জি বাবা। স্যার একটা কোয়েশ্চেন হচ্ছে, একটা হুম, কক্ষপথে 32টার বেশি ইলেকট্রন থাকতে পারে না কেন? আচ্ছা, 32টা আবার প্রথম কক্ষপথে 2 এর উপরে থাকতে পারে না, ঠিক কিনা? স্যার। আবার দ্বিতীয় কক্ষপথে 8 এর উপরে থাকতে পারে না, তৃতীয় কক্ষপথে 18-র উপরে থাকতে পারে না। এই তো কোশ্চিন তোমার এটা। জি স্যার, কারণ চতুর্থ কক্ষপথের পরের মানে কক্ষপথগুলোতেও 32টা করেই কেন থাকে? আচ্ছা গুড। মাইকে শুধু আমি 1 মিনিটেই উত্তরটা দেওয়ার চেষ্টা করতেছি, এটা ডিপলি উত্তরটা হয়তো আরো কাজ করতে করতে তুমি নিজেই পেয়ে যাবে, আমি একটু বলি। এখন মাহিকে আমি আমার প্রশ্নের উত্তর দেই। আমরা 2n² সূত্রের সাহায্যে ইলেকট্রন বিন্যাস করেছি কিনা? জি স্যার। হ্যাঁ আচ্ছা। স্যার। জি বলো, শুনতে পাচ্ছি, বলো বলো, শুনতে পাচ্ছি। স্যার করেছি। ও আচ্ছা আচ্ছা, আমাকে একটু 1 মিনিট সময় দিয়ে একজন একটু দিচ্ছে, একটু 1 মিনিট, হ্যাঁ। আচ্ছা এবার দেখো, আমি রিপ্লাই দিয়ে দিয়েছি, হ্যাঁ। এবার বলি শোনো,
এই যে শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস আমরা কোন সূত্রের সাহায্যে করি? 2n² সূত্র, মনে আছে তোমাদের? হ্যাঁ তো স্যার। যখন আমরা বলেছিলাম n সমান 1 হবে, তখন এরকম 1 নাম্বার একটা ঘর হবে। তো n সমান যখন আমরা 1 বলেছি, শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস করার সূত্রটা হলো 2n²। তাহলে যেহেতু 1 নাম্বার কক্ষপথ আমরা বলেছি, 1 নাম্বার কক্ষপথ n এর মান যখন আমরা 1 বলেছি, তখন 1 নাম্বার কক্ষপথ, এই যে 1 নাম্বার কক্ষপথ, তখন ইলেকট্রন থাকে কয়টা? দুইটা, এই যে ইলেকট্রন থাকে দুইটা। যখন আমরা n সমান 2 বলেছি, তার মানে 2 নাম্বার কক্ষপথ, তখন 2n² সূত্রের মধ্যে ফেললে আমাদের কত বের হয়? 8 বের হয়। যখন আমরা 3 নাম্বার কক্ষপথ চিন্তা করি, 3 নাম্বার কক্ষপথ কত? 2n² সূত্রের মধ্যে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে কত বের হয়? 18। যখন আমরা n সমান 4 মানে 4 নাম্বার কক্ষপথ, 1 2 3 এরকম 4 নাম্বার কক্ষপথ চিন্তা করব, তখন 2n² সূত্রের মধ্যে ফেললে আমাদের কত বের হয়? 32। এখন এই যে 32 বের হলো, আমাদেরকে বলেই দিয়েছে ইলেকট্রন বিন্যাসের সূত্র এটা। আমাদের সূত্র যদি এটা হয়, আমাদের বলে দিয়েছে আপনার শর্ত হলো 1 নাম্বার কক্ষপথ আপনি 2 এর উপরে দিতে পারবেন না। 2 নাম্বার কক্ষপথ যদি বলে 2 নাম্বার কক্ষপথ আপনি 8 এর উপরে দিতে পারবেন না। কেন? 2n² সূত্র আপনাকে বলে দিয়েছে যে সর্বোচ্চ আপনি 8 পর্যন্ত দিতে পারবেন, 8 এর উপরে দিতে পারবেন না। 3 নাম্বার কক্ষপথ n সমান যখন 3 নাম্বার কক্ষপথ 2n² বলে দিয়েছে যে আপনি 18 পর্যন্ত যেতে পারবেন, 18 এর উপরে যেতে পারবেন না। নিচে আসতে পারবেন, কিন্তু 18 এর উপরে যেতে পারবেন না। 4 নাম্বার কক্ষপথ যদি বলি আমি, 4 নাম্বার কক্ষপথে কয়টা আছে? 32টা। তো তোমাকে এখন বলে দিয়েছে যে 4 নাম্বার কক্ষপথ, তুমি এই যে 4 নাম্বার কক্ষপথ 2n² সূত্র, এই যে 32 এর উপরে তুমি যেতে পারবে না, নিচে আসতে পারো। আমি আশা করি যে সহজে বোঝানোর চেষ্টা করছি, বিষয়টা বুঝতে পারছি কিনা। জি স্যার। বুঝছি স্যার। হ্যাঁ, তার মানে আমাদের 2n², যেহেতু আমরা কন্ডিশন বলে দিয়েছি শক্তি স্তর হলে 2n² দিয়ে আমাদেরকে করতে হবে এটা। আমি তোমাদের একটা মিল দেখাই, দাঁড়াও। আমি তোমাদেরকে একটা মিল দেখাই। মিলটা কোথায়? দাঁড়াও, একটু আমাকে 1 মিনিট সময় দিবা। উপর 1s 2s 1s 2s 2p6 3s 2 3p6 এই ইলেকট্রন বিন্যাস তো তোমরা সবাই পারো, তাই না? হুম। আচ্ছা, গুড, সবাই পারি। স্যার পারি। পারি স্যার। আচ্ছা, আমি একটা মিল দেখাচ্ছি, দাঁড়াও। একটা মিল তোমাদেরকে দেখাই, যাতে তোমাদের ধারণাটা আরো ক্লিয়ার হয়ে যায়। প্রশ্নটা আমি একটু বলি। আহ, শক্তি স্তরে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করেছিলাম, তাহলে আমাদের কন্ডিশন কি বলছিল? শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস কন্ডিশন কি বলো? শক্তি স্তর বলেছে কি যে আমরা প্রথম কক্ষপথে কখন কয়টা? শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস হলে প্রথম কক্ষপথে কয়টা হলো বলো? 2টা। 2টা। গুড। দেখি অনেকেই হচ্ছে নেটের কারণে বের হয়ে যাচ্ছে। তো এই যে শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস হলে প্রথমে কি বলছি? প্রথম কক্ষপথে 2 থাকবে, তারপরে কক্ষপথে 8 থাকবে, তারপরে কক্ষপথে কত থাকবে? 18। তারপরে কক্ষপথে কত থাকবে? 32। 32। আমরা এবার হচ্ছে একটু আসি, তোমাদেরকে একটা বড় ইলেকট্রন বিন্যাস করি, বেশি বড় না, হ্যাঁ? আমরা যদি সোডিয়াম করি, সোডিয়াম কত? 11। শক্তি স্তরে 11। করলে প্রথমে কত? 2, সূত্র অনুসারে বলছে প্রথমে 2 থাকবে, 11। তারপরে কত থাকবে? 8। 8 2 আর 10, এটা তারপরে আছে। আর কত থাকে? 1। এক। এটাকে যদি আমরা উপশক্তি স্তরে করি, তাহলে কি? 1। 1s 2 2s 2 2p 3s কত? 1। এটা থাকে। আমরা একটু 1। মিল দেখাতে যাচ্ছি আর কি। আমরা যখন উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস বলছিলাম, তখন এস এ 2 এর উপরে ইলেকট্রন থাকতে পারে না, পি তে 6 এর উপরে থাকতে পারে না, ডি তে 10 এর উপরে থাকতে পারে না, এফ এ 14 এর উপরে থাকতে পারে না। তোমরা যারা 2028-এর ব্যাচ আছো, আমার এখানে জয়েন করছো, তোমরা হয়তো মনে করতেছো যে স্যার এগুলো কিভাবে করতেছে। চিন্তার কারণ নাই, ফ্রি ব্যাচটা শেষ হয়ে গেলে আমি এ টু জেড তোমাদেরকে হাত ধরে ধরে করাবো। এখানে কেন 2, এখানে কেন 6 হবে, এখানে কেন 10 হবে, এখানে কেন 14 হবে, এটা কন্টিনিউয়াসলি সুন্দর করে করব, কোনো সমস্যা নাই। এটা নিয়ে চাপ নেওয়ার কিছু নাই। আপাতত তোমরা দেখতে থাকো কিভাবে হয়। এই যে দেখছো, এটা তোমার মেমোরির মধ্যে কাজ করবে, এবং বাকিটা আমি পরে তোমাদেরকে হেল্প করব। এবং কেন হয়, কিভাবে হয়, এই কোশ্চেন তোমরা আমাকে আর করবা না। তোমরা বলবা যে স্যার আমরা এগুলো খুব ভালো পারি। আরেকটা কথা তোমাদেরকে বলি, মাহিকেও বলি, নাইমুলকেও বলি, সবাইকে বলি, তোমরা 26 27 যে ব্যাচেরই হও, তোমাদেরকে এই কথাটা বলা দরকার। রসায়নে তোমরা যদি আমাকে এই দুটা জিনিস, শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস কত, 1 থেকে 30, হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত বললাম, মনে আছে?
জি এই স্যার। হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত তোমরা যদি পারমাণবিক সংখ্যা তাই না? আচ্ছা, এখানে লিখে দাও পারমাণবিক সংখ্যা। আর একটা হচ্ছে পারমাণবিক ভর। এই দুইটা জিনিস মুখস্থ করে দিতে পারো, আমি রসায়ন বিজ্ঞান বইটা 90% তোমাদেরকে মুখস্থ করে দিতে পারি। কোশ্চিন যত ঘুরে আসো। স্যার আমার মুখস্থ আছে। আচ্ছা, মুখস্থ আছে। হ্যাঁ আমি জানি। এখন তোমরা খালি আমার একটু কথা শোনো, আমি 1 আছে মিনিট একটু পারমাণবিক কথা বলি। হ্যাঁ, একটু রেসপন্স করবা শুধু আমাকে, আমি 1 মিনিট একটু কথা বলি। তোমরা যদি আমাকে রসায়নের হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত এই 30টা মৌলের পারমাণবিক সংখ্যা আর পারমাণবিক ভর যদি তোমরা আমাকে ইনশিওর করো যে স্যার যেভাবেই হোক আপনি আমাকে ধরবেন, আমরা পারবো, এইটা ইনশিওর করো, আমি তোমাদেরকে বলছি রসায়ন বিজ্ঞান বইয়ের A to Z কোশ্চিন যত খারাপ হোক, যেভাবেই করুক, বুয়েট রুয়েট মেডিকেল যেখান থেকে কোশ্চিন করুক, তোমরা এখান থেকে 90% প্রশ্ন, মানে 90% সোজা কথা, 90% মানে কি বলে একটা কথা, আমি তোমাদেরকে মুখস্থ করে দেবো, এই গ্যারান্টি দিলাম। রসায়নের কোশ্চিন যত খারাপই করুক 90% তোমরা এখান থেকে পারবা উইদাউট মুখস্থ ছাড়া, আমি তোমাদেরকে এটা গ্যারান্টি দিলাম। ব্যাপারটা বুঝতে পারছি কিনা? জি স্যার। বুঝছি। এখন কিভাবে হবে আমি বলি শোনো, এখন কিভাবে হবে সেই টেকনিকটা তো তোমাদেরকে শিখাইতে হবে, তার জন্য কিছু সময় লাগবে। ব্যাপারটা বুঝতে পারছি কিনা? হ্যাঁ জি স্যার। বাপি, কি বললো বাবা, বুঝি না। হ্যাঁ স্যার। হ্যাঁ, এইবার আসো। তো এই যে সময়টা লাগবে, আমি তোমাদেরকে এটা ইনশিওর দিলাম, কারণ আমি এটা খুব ভালো করে বুঝি যে ফিজিক্স কেমিস্ট্রিতে মুখস্থ ছাড়া কিভাবে 95% কিংবা 98% নাম্বার পাওয়া যায়, এটা আমি খুব ভালো করে জানি। কোন টেকনিক অ্যাপ্লাই করলে এটা ইজিলি আত্মস্থ করা যায় সেটাও জানি। তো যাই হোক, আমি তোমাদেরকে এটা ইনশিওর দিলাম যে 90% মার্ক কোশ্চিন যত খারাপই করুক, যেই করুক, সেটা তোমরা এখান থেকে পারবা যদি তোমরা আমাকে এই দুইটা জিনিস খালি ইনশিওর করে দিতে পারো। ব্যাপারটা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, আমরা একটু তারপরে যাই বাবা। হ্যাঁ, এবার দেখো, এই যে তোমরা বললা যে শক্তি স্তর স্যার প্রথম কক্ষপথে 2 থাকবে, যে 1 আছে না, এটা প্রথম কক্ষপথ, তো প্রথম কক্ষপথে এসে 2 থাকবে ফিক্সড, আমরা তো জানি। দ্বিতীয় কক্ষপথে কত থাকে? 8। এই যে দ্বিতীয় কক্ষপথে 8 থাকে, তাহলে এসে 2 আর পিতে কত? 6। 6 2 কত হয়ে যায়? 8। এই যে 6 আর 2 8 হয় না, দেখো 6 যোগ 2 তাহলে কত হয়ে যায়? 8 হয়ে যায়। তৃতীয় কক্ষপথে কত থাকে দেখো, এখানে বলছি আমরা 1 আছে, যে তৃতীয় কক্ষপথে 1 আছে। এখন মাহির একটা কোশ্চিন ছিল এখানে, এই কোশ্চিনটার জন্য এটা ধরেছিলাম, সেটাকে কমপ্লিট করি। যে প্রথম কক্ষপথে 2 কেন থাকবে? যে প্রথম কক্ষপথে তো শুধু এস থাকে, 1s, আর আমরা তো জানি এস এ 2 এর উপরে থাকে না। দ্বিতীয় কক্ষপথে থাকে এস আর হলো পি। এস এ তো হলো আমরা 2 জানি, পিতে কত জানি? 6 জানি। তার মানে প্রথম কক্ষপথে তার ধারণ ক্ষমতা 2, দ্বিতীয় কক্ষপথে তাহলে কত? 2 আর হলো কি কয়, পি হলো 6, টোটাল কত হয়ে যায়? 8। এবার তৃতীয় কক্ষপথে কি থাকে? 3s থাকে, 3p থাকে, 3d থাকে। কিভাবে থাকে এগুলো পরে শিখাবো, আপাতত একটু শিখাই। তাহলে এস এ 2 থাকে, পিতে 6 থাকে, আর ডিতে কত থাকে? 10 থাকে। তার মানে 2 6 10 কত হয়ে যায়? 18। চতুর্থ কক্ষপথে কত? 4s থাকে, 4p থাকে, 4d থাকে, 4f থাকে। এখানে 2, এখানে 6, d এর হচ্ছে ধারণ ক্ষমতা 10, f এর কত? 14, f এর হলো 14। তাহলে এবার করো দেখি, 2 6 10 14, তার মানে কত? 32। এই জন্য চতুর্থ কক্ষপথে 32 থাকবে, এর বেশি থাকবে না। ভাই ক্লিয়ার কিনা বিষয়টা? জি স্যার। আচ্ছা, গুড। আর কোনো কোশ্চেন আছে বাবা এখান থেকে তোমার? স্যার আমাদের টিচার বলছে হচ্ছে এক পঞ্চম কক্ষপথেও 32টার বেশি ইলেকট্রন থাকতে পারে না, মানে এটা কেন, এটা জিজ্ঞেস ও, করছিলাম। পঞ্চম কক্ষপথে। আচ্ছা, আমাদের ইলেকট্রন বিন্যাস কয়টা বাবা? মানে আমাদের পারমাণবিক সংখ্যা কত, অর্থাৎ 118টা মৌল আমাদের পর্যায় সারণীতে আছে নাকি? জি স্যার। আচ্ছা, তা আমরা যদি ইলেকট্রন বিন্যাস কন্টিনিউয়াসলি করি, তাহলে 5 নাম্বার কক্ষপথ যে আছে না, 5 নাম্বার কক্ষপথে, অর্থাৎ 5 নাম্বার কক্ষপথ পূর্ণ করার পরে আমাদের একটা কন্ডিশন আছে না, কন্ডিশনটা বলি তোমাদেরকে, একটু দাঁড়াও। আমরা এরকম করি না, উদাহরণ দেই একটু, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। আমি এটা তোমাকে ব্যাখ্যা করাবো একটু পরে, হয়তো লাগবে সময়টা। এই যে আমরা যদি এখন পটাশিয়াম করি, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস কি বাবা?
এটা না, 1s2, 2s2, 2p6, 3s2, 3p কত 6, তারপরে আমাদের কত 4s1 দিতে হয় না? হ্যাঁ স্যার। জি স্যার। 4s1 দিতে হয়। এই যে 4s1 দিতে হলো তাই না, তাহলে আমরা 3 পরে কিন্তু 4s দিছি। এইরকম আমাদের এই যে 118টা মৌল আছে, ইলেকট্রন বিন্যাস করতে এই যে ইলেকট্রন বিন্যাস পির পরে আমরা এসে দিছি, তারপরে ডি হবে। এরকম ক্যালকুলেশন করতে করতে যায় দেখা যাবে যে ডিতে 5d যে অপশন আছে, আমার কথা শোনো মাহি, হ্যালো, গাইডা শুনতে করে পাচ্ছ? বাপ্পি, মাইক্রোফোনটা একটু অফ করতে হবে বাবা। আচ্ছা, এই যে 5d আছে কিংবা 5f আছে না, তো এই 5d 5f দিয়ে দিলেই আমাদের 118টা মৌলের পারমাণবিক সংখ্যা পূর্ণ হয়ে যায়, যে কারণে 5 এ 32-এর উপরে কনভার্ট হয় না। ব্যাপারটা বুঝাতে পারছি কিনা? জি স্যার। আচ্ছা, এটা আমি যখন রেগুলার ক্লাস শুরু করব তখন এটা দেখাই দিব, কোনো প্রবলেম নাই তো, চিন্তা করো না। তুমি খালি মাথার মধ্যে রাখিও যে স্যার আমাকে আপাতত বললো যখন ইলেকট্রন বিন্যাস করতে যেমন 3-এর পির পরে 4-এর এস দিয়েছে, এখানে তো 3-এর ডি ফাঁকা আছে, আরো কন্টিনিউয়াসলি যাওয়ার পরে না 3-এর ডিতে ইলেকট্রন বিন্যাস দিতে হবে, তাই না? এরকম করে 5f পর্যন্ত দিতে আমাদের মৌলগুলো শেষ হয়ে যায়, মানে ইলেকট্রন সংখ্যা 118 পর্যন্ত শেষ হয়ে যায়, যেই কারণে ওখানে ডি অর্থাৎ 32-এর উপরে যায় না আর কি। এটা হলো একটা লজিক। আরো কিছু কারণ আছে যেগুলো পরে ডিপলি বলবো। ব্যাপারটা বুঝতে পারছি কিনা? জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে আমরা এই জায়গাতে আসি। এবার তোমাদের সাথে আমার একটা কথা আছে আর কি, কথাটা একটু দেখায়। হ্যাঁ, তোমাদের সাথে আমার একটা কথা আছে। এই প্রশ্নের উত্তর তোমরা কে কিভাবে করছো? প্রশ্নটা চিনো কিনা দেখো তো। জি স্যার, চিনো? চিনি স্যার। আচ্ছা, এটা কিভাবে করো? স্যার এটা অক্সিজেনের হ্যাঁ আণবিক স্যার। ভরটা মুক্ত করি। স্যার হাইড্রোজেনের জি জি জি, হাইড্রোজেনের আণবিক ভরগুলো মুখস্থ করি স্যার। আণবিক ভর কিভাবে মুখস্থ করবো? আমি মুখস্থ কেন করবো? এবং অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32, হাইড্রোজেনের 1, তো এটা দুটা যোগ করি দিয়ে হাইড্রোজেনের 18। 1, পরমাণুর সংখ্যা হলো 2। জি, ওই এক যোগ, একটা মৌলের পর পর এটা যোগ চিহ্ন হবে। আচ্ছা যোগ চিহ্ন। হাইড্রোজেন অক্সিজেন কত? 16। 16, 2 যোগ 18, 16, 18। 18। এই তো, এখানে জি স্যার, আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করতে বলছি, তাই না? আমরা এটা লিখে জি দিলাম। স্যার। দ্যাটস গুড। এমসিকিউ কোনো প্রবলেম নাই। জি স্যার। হ্যাঁ, বুঝি না বাবা। এমসিকিউ কোনো প্রবলেম নাই। এখন আমাদেরকে সিকিউ বলছে, কিভাবে করব? স্যার এগুলো কি একটি মৌলের আণবিক ভর এভাবে কি বের করতে হবে স্যার? জি, আমাদেরকে যখন আপেক্ষিক আণবিক ভরবে মানে আণবিক ভর বলবে, কি বল আবার মনে করে দেই, আমাদেরকে যখন বলবে যে আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করো, তখন জি আমাদেরকে স্যার। অবশ্যই অবশ্যই এটি দিয়ে করতে হবে। কোনটি বলি? তাহলে পানির আপেক্ষিক আণবিক ভর, এখানে সূত্রটা লিখলাম আমি, কিন্তু পানির আপেক্ষিক আণবিক ভর, আপেক্ষিক আণবিক ভর, আণবিক ভর সমান সূত্র কি শিখেছিলাম আমরা? পানির একটি অণুর ভর, একটি অণুর ভর বাই কি কার্বন 12 পরমাণু আইসোটোপের 1/12 অংশ। আইসোটোপের ভরের কত অংশ? 1/12 অংশ। 12 অংশ। লেখার জায়গাটা একটু নাই, আমি ওই জন্য লিখলাম না। হ্যাঁ, বুঝতে পারছো তো? অসুবিধা আছে? এবার না আসো, স্যার। এখন পানির একটি অণুর ভর কত তোমরা কি জানো? স্যার 18। পানির একটি অণুর ভর বাবা, আণবিক ভর 18 কিন্তু একটি অণুর ভর। স্যার এটা বের করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করতে পারি পানির একটি অণুর ভর? স্যার এই হাইড্রোজেনের আপেক্ষিক আণবিক ভর যেটা 18 পারলাম, এটাকে হাইড্রোজেনের আপেক্ষিক আণবিক ভরে দেবো। আর কার্বন পরমাণুর 12 আইসোটোপের ভর আমরা পেয়েছি
ওটা মান তো জানা আছে, 1.66 ইন্টু 10⁻⁻24। আচ্ছা, আমি একটু বলি তোমাকে, 1 মিনিটে কথা বলবো, হবে? তোমার প্রশ্ন, তোমার উত্তর ঠিক আছে, আমি লিখতেছি। তুমি পানির আপেক্ষিক আণবিক ভর যদি 18 করো, তাহলে একটি অণুর ভরও কিভাবে তুমি 18 দাও? আমার কথা বুঝতে পারছো? জি স্যার। তাহলে একটি অণুর ভর কিভাবে বের করি আমরা? তোমাদের মধ্যে কেউ বলতে পারবে? তাহলে আমি তোমাদেরকে একটু হেল্প করি। একটি অণুর ভর মানে হচ্ছে আণবিক ভর বাই অ্যাভোগাড্রোর সংখ্যা। আণবিক ভর বাই কার সংখ্যা বললাম? অ্যাভোগাড্রোর সংখ্যা, যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। তাহলে পানির আণবিক ভর কত হ্যাঁ শিখলাম স্যার। আমরা বললাম? হ্যাঁ, হ পানির আণবিক ভর কত একই। শিখলা তোমরা? 18 শিখছো কিনা? জি স্যার। আর এনএ মানে হচ্ছে এটা এই সোডিয়াম না, কিন্তু সোডিয়াম হলে হ্যাঁ ছোট স্যার। হাতের এ হইতো 6.023 6.023 ইন্টু গুণ 10⁻23। স্যার 6 × 10⁻23। না, 6.023। স্যার এটা দ্বারা ভাগ করতে হবে। হ্যাঁ, ভাগ করলে কত বের হয়? ভাগ করলে স্যার 2.99 × 10⁻23। এতটা বের হয়, তাই না? গুড। এখন এই যে পানির স্যার একটা অণু, 23 হবে। হ্যাঁ স্যার 23 - 23 23। দিছি বাবা, এই যে 23 দিলাম, 2.99 দিলাম, ঠিক আছে না? স্যার এটা স্যার 5 এর মতো বোঝা যায় তো, এই জন্য বললাম। ও আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, সমস্যা নেই বাবা, দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে পানির একটি অণুর ভর আমরা একটু মানটা বসাই। আমি একটু কালারটা চেঞ্জ করি, আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে কি লিখলাম? 2.99 গুণ 10 ইনভার্স কত? 23, তাই না? আর নিচে কি থাকে? কত? কে বলবা? বলো। So 1.66 1.66 into tan inverse 24. 10 ইনভার্স 24। গুড। এখন কথা হলো, আমার কোশ্চেন কিন্তু এই জায়গাতেই। স্যার তোমরা 1.4 × 10⁻24। হ্যাঁ, এটা ক্যালকুলেশন করলে কত বের হয় একটু দেখো তো আগে, তারপরে করতেছি। কোনটা বের হয়, এটা না এটা? দেখো তো। 18.00584। 0.05 বলতে 18.05 হওয়ার কথা। আরেকবার দেখো দেখি। কত বের হচ্ছে? তামিম আছো কাছে? জি স্যার। দেখো দেখি কত বের হয়। কত বের হয়েছে? মাহি কত বের হয়েছে বাবা? স্যার সেম আগেটাই 18.00584। 18.0054005 0.054, এই তো। আচ্ছা, আমরা ধরে নিলাম, এইটা ধরে নিলাম কিংবা এইটা ধরে নিলাম, যে কোনো একটা ধরলেই হয়, সমস্যা নাই। হ্যাঁ, আমাদের 18 বের হয়েছে। এবার আমরা এটা ধরি, যে কোনো স্যার একটা 18.01 বের হয়েছে আমার। 18.01। হ্যাঁ, ওই যে 5.554 ওইটা এক বের হয়েছে। এটা ক্যালকুলেটরের একটু ভেরিয়েশনের উপরে ডিপেন্ড করে আর কি, মানে এক একটা এক এক মডেলের ক্যালকুলেটর তো, যে কারণে এদের হলো সফটওয়্যারটা আলাদা, এই জন্য একটু ভেরিয়েশন করে। হ্যাঁ, তাহলে আমরা আপাতত ওই যে এটা ধরে নিই, 18.01 ধরে নিই। প্রবলেম হলো কিনা? আমার কোশ্চিন যেখানে, আমি কোশ্চিনে এখনো যাইনি, কোশ্চিনে যাচ্ছি। এবার দেখো কোশ্চিনে যাই। কোশ্চিনটা হলো, আমরা যখন এমনিতেই কি আণবিক ভর বের করেছি তখন 18 বের হয়েছে, ঠিক আমরা যখন আপেক্ষিক আণবিক ভর বের করেছি তখন 18 দশমিক সামথিং, মানে 18.01 বের হয়েছে। আমরা বলি, আমরা যখন আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করব, এই আপেক্ষিক আণবিক ভরটা আণবিক ভরের সমান হতে পারে,
একটু কমও হতে পারে, একটু বেশি হতে পারে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। বিষয়টা বুঝাতে পারছি? হ্যাঁ স্যার। জি তাহলে স্যার। আপেক্ষিক আণবিক ভরটা কি? আণবিক ভরের সমান হতে পারে, একটু কমও হতে পারে, একটু বেশিও হতে পারে। কারো কোনো প্রবলেম নাই তো? না স্যার। গুড। আমার কোশ্চিন সেখানে নয়, আমার কোশ্চিন যেখানে, আমি এবার কোশ্চিনে আসি। এবার আমি একটু কোশ্চিনে আসি। আমাদের সকলেই সুন্দর করে আমাদের বইয়ের মধ্যে দেয়া আছে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের একটা মান হচ্ছে এই যে এইটা, ঠিক কিনা স্যারেরা? কি এটা জি কিনা? স্যার। কি এটা? 1.66 10^24। এটা মুখস্থ তাই না? আমাকে একটু রেসপন্স করতে হবে, এটা মুখস্থ নাকি জি বের স্যার। করা যায়? জি স্যার। মুখস্থ। মাহি বলো বাবা। জি স্যার। মুখস্থ? হুম জি স্যার, মুখস্থই। বুঝতো আচ্ছা এরা। good। আমি একটু তোমাদেরকে বলি, বলবো? স্যার বলেন। আচ্ছা good। বলেন। এই বইটা যে লিখেছে, কেউ না কেউ তো লিখছে তাই না? হ্যাঁ জি স্যার। এই বইটা যে লিখছে, সেও কি মুখস্থ লিখছে না সে বের করে লিখছে? আবার সে যদি মুখস্থ লিখে, তাহলে যে প্রথম বলেছিল কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের মানে এটা, তাহলে সে কিভাবে বের করেছে? কন্ডিশনটা ঠিক কিনা? জি হুম স্যার। তাহলে এখন আমরা এটা বের করতে পারি কি পারি না? আমি এবার তোমাদেরকে শর্টকাটে বলি, 1 মিনিটে বলবো। কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের মান আমরা কি সুন্দর করে এটা মুখস্থ করে রাখি, স্যারেরা বলে যে এটা স্যার মুখস্থ করতে হবে, এটা একটা ফিক্সড মান, এটা দিয়ে রাখছে। তো আমার কন্ডিশন হলো এটা যে দিয়ে রাখছে সে কোন জায়গা থেকে লিখছে, সে মুখস্থ লিখছে কিনা। সে যদি মুখস্থ লেখে, সে যেখান থেকে মুখস্থ লিখছে সে কিভাবে বের করলো, তাহলে সেই ক্রাইটেরিয়াতে যাওয়া দরকার। আমি আবারও বলছি, তখনও বললাম, আবারও বলছি, এরকম রসায়নের যত কাজ আছে 90% কাজ মুখস্থ ছাড়া করা যায়, করা যায়, করা যায়। এবং এইটা যারা লিখে রাখছে এরা কোন জায়গা থেকে বের করছে এটাও বের করা যায়। কিভাবে বের করা যায় সেটাই দেখাই। এইবার নিচের দিকে একটু তাকা, আমি প্রশ্নটা করেই রাখছি এখানে। কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের মান 1.66 × 10^24। এটি কেন হবে? আলাদাও তো হতে পারতো, ঠিক আছে না? হুম এটাই কেন হবে? আলাদাও তো হতে পারতো। তাহলে এটা কি শিখাবো? বললে জি স্যার। জি শিখাচ্ছি। স্যার। জি স্যার, গুড। জি আচ্ছা, কনফিউজ বিষয়। জটিল বিষয় না? হুম জটিল কিনা? গুড। আমরা একটু জটিল বিষয়ের উত্তরটা শিখি সহজভাবে। তাহলে এখানে কি বলছি? কার্বন 12 আইসোটোপ, ঠিক কিনা? ভরের কত অংশ? 1/12 অংশের মান হবে এটা। তে কার্বনের পারমাণবিক সংখ্যা কত? হয়। স্যার 6। ছয় ছয় আচ্ছা, কার্বনের 12। পারমাণবিক ভর তাহলে কত? স্যার 12। কার্বনের 12। পারমাণবিক ভর 12। এইটা আমরা 12, এই যে 12 কার্বন দিয়ে 12 দিচ্ছে, মানে কি পারমাণবিক ভর 12? আই দেখ দেখ। আচ্ছা, তাহলে একটি কার্বন পরমাণু ভর কত হবে? 12/6.023 একটি কার্বন পরমাণু ভর, পরমাণুর ভর। তাহলে 12 ভাগ কত? 6.02 গুণ 10^23, ক্যালকুলেশন করলে 1.99 হবে, গুণ 10^23, এত হবে। দেখো তো হয় কিনা? জি স্যার। হয়। তাহলে আমাদের এই যে কোশ্চিনটা কি ছিল বাবা? কার্বন 12 কি আইসোটোপের ভরের কত অংশ? ভরের 1/12। 1/12 অংশ। গুড, কি সুন্দর, এই তো তোমরা ভালো বুঝতে পারতেছো। তো একটি কার্বন মানে, কার্বন মানে একটি কার্বন, তো একটি কার্বন কত বের করেছো? 1.99 গুণ 10 কত? 23। ভরের কত অংশ? 1/12 অংশ, তার মানে 1/12 অংশ। তাহলে এখন এটা যদি কিসের সংখ্যা? উপরের সংখ্যা, তার মানে 1.99 গুণ 10 কত? 23, নিচে 12 ভাগ করো, কত বের হয়? এই যে এইভাবে কত বের এটা হয় ইংরেজি দেখো? বাই করছে, হ্যাঁ, মানটা বাই করে শিখল। কত বের হয় দেখো, এটা হয় কিনা? হুম জি বের স্যার, হয়েছে? হয়। জি স্যার। 1.65 × 10⁻⁻24। জি, ও যে 8 আছে
তার মানে 5-এর উপরে এক ঘর যদি আমরা ছেড়ে দিই নিয়ার তাহলে অ্যাবাউট 6 নিতে হবে। সিক্স। এই জন্য স্যার 666। ঠিক আছে না? যাই হোক, ঘটনা ঠিক আছে কিনা? জি স্যার। হ্যাঁ স্যার। তো এতদিন থেকে তো স্যারেরা আমাদেরকে বলছিল খালি মুখস্থ করতে হবে, ঠিক কিনা? হ্যাঁ স্যার। কিভাবে বের হয়? প্রবলেম আছে আর? না স্যার। না। শিখতে পারছো কিনা? জি স্যার। ফিজিক্স কেমিস্ট্রি প্রত্যেকটা কাজ এভাবে করা যায়, একটাও মুখস্থ করতে হবে না, কিন্তু কিছু জিনিস থাকে ফিজিক্সে যেটা একটু মনে রাখতে হবে। যেমন কিছু সূত্র আছে দুই একটা জায়গাতে যেটা একটু মনে রাখতে হবে, বাকি কাজ আগে প্রত্যেকটা ভেবে বের করা যায়। গতকাল শিখলাম। এটা নতুন শিখছো কিনা? জি স্যার। স্যার আচ্ছা, আরেকটা জিনিস বললাম, আরেকটা জিনিস তোমরা হ্যাঁ নতুন স্যার। শিখছো, সেটা হচ্ছে এই যে আপেক্ষিক আণবিক ভর আর আণবিক ভরের মধ্যে যে পার্থক্যটা, এইটা নতুন শিখছো কিনা? জি স্যার। স্যার গুড। আরো হ্যাঁ নতুন স্যার। আরো আছে, হাজার হাজার আছে। এইবার আমরা একটু এখানে আসি। তোমাদের কাছে সাহিত্য বই আছে? হ্যাঁ স্যার। সাহিত্য বই যদি থাকে তোমাদের পেজ নাম্বার 40টা একটু বের করে দাও বাবা। হুম। পেজ নাম্বার 40। দাঁড়ান স্যার। আচ্ছা, আমি আছি, তোমরা বের করো, নো প্রবলেম, আমি তোমাদের জন্যই, নো চিন্তা। বার করছি। হ্যাঁ স্যার, বের বের করছো? করছি। সকলেই বের করছো? ওইখানে দেখো একটা ছক দেয়া আছে, ছকে বলছে হ্যাঁ যে স্যার। একটা ইলেকট্রনের ভর, প্রোটনের ভর, ইলেকট্রনের চার্জ, প্রোটনের চার্জ দেয়া আছে না? কি দেয়া আছে বলো দেখি? ইলেকট্রনের ভর কত আছে বলো? স্যার ইলেকট্রনের প্রকৃত ভর স্যার 9.110। আচ্ছা, 9.11 গুণ 10 ইনভার্স কত? 28। -28 জি, তাই না? গ্রাম। হ্যাঁ ইলেকট্রনের স্যার। চার্জ কত আছে? -1.6 গুণ 10 ইনভার্স 19 কুলম। হুম। জি। প্রোটনের ভর কত আছে? 1.673 গুণ 10 প্রোটনের ভর 1.60 24 জি। 1.67 গুণ 10 ইনভার্স 1.73 73 গুণ 24 প্রোটনের ভর কত? গ্রাম। এত গ্রাম। গুড। প্রোটনের চার্জ হুম। কি আছে? প্লাস ওয়ান। প্লাস প্লাস 1.6 1.16 19 কুলম্ব গুণ 10 ইনভার্স হুম, 19 কুলম্ব। আছে তো? জি স্যার আছে। হ্যাঁ জি। কারো কোনো প্রবলেম নাই স্যার, তাই না? না স্যার। এটা স্যারেরা কি বলছে? স্যারেরা কি বলছে, এটা মুখস্থ না মুখস্থ ছাড়া? স্যার মুখস্থ করতে বলছে। এখন ঘটনা মুখস্থ। হলো, আমরা যদি স্যার কোনো এই সহজে মুখস্থ। ভুলে যাই। আচ্ছা, যারা এই ছকটা তৈরি করেছে, আমার কন্ডিশনটা বলো, যারা এই ছকটা তৈরি করেছে এরা তো কোনো না কোনো জায়গা থেকে এটা বের করছে, ঠিক কিনা? জি স্যার। জি স্যার। তাহলে আমরা কেন পারবো না? আমাদের যুক্তি, আমরা কেন পারবো না? তারা যদি বের করতে পারে আমরা কেন পারবো না? তারা তো এখানে কোনো না কোনো জায়গা থেকে দিয়ে রাখছে। ধরলাম তারা জি মুখস্থ স্যার। করে রাখছে, কোনো একটা জায়গাতে নিয়ে তারা মুখস্থ করে রাখছে, আবার তারা যে জায়গা থেকে নিচ্ছে তারা তো বের করছে, তাহলে আমরা কেন পারবো না? আমাদেরকে সেই জায়গাতে যাওয়া দরকার। বুঝতে পারছি কিনা? এটা জি শেখা দরকার তো। জি স্যার। আচ্ছা, জি। এটা শিখাইতে গেলে একটু সময় লাগবে, সর্বোচ্চ 10-15 মিনিট লাগবে, কিন্তু তার আগে তোমাদের একটা ছোট কাজ দিব আমি। কাজ দিব? জি স্যার। এটা এটা শিখতে চাও কিনা তোমরা বলো তো? জি স্যার শিখতে চাই। জি জি। স্যার। চাই। আচ্ছা, এটা তোমাদেরকে আল্লাহ যদি বাঁচায় জি রাখে স্যার। আগামীকাল শিখাই। সমস্যা নাই। কি মাহি, আগামীকাল শিখাইলে হয় না বাবা? স্যার জি স্যার হবে। বাপ্পি বলো বাবা। বাপ্পি কি জানি বলছিলা, বলো। স্যার স্যার হবে। জি, ঠিক আছে, আমরা এটা আগামীকাল শিখবো। আমাকে একটু দুইজন মনে করে দিবা যে কেউ, যে স্যার এইটা শিখাইতে চাইছিলেন আপনি। বুঝতে পারছো?
তোমরা একটু নোট করে ইনশাআল্লাহ রাখো। স্যার। জি, ওকে, ঠিক আছে বাবা। আচ্ছা, আমরা তো এটা শিখলাম না প্রথমেই? শিখছি কিনা এটা দেখো দেখি, এই প্রশ্নটা। হুম। জি স্যার। জি স্যার। তাহলে এটা তো আর শেখার দরকার নাই। না স্যার। না। জি স্যার। গুড, এটা শিখছি, এটা শিখলাম, প্রথমে এটা শিখেছি। এখন তারপরে হ্যাঁ একটু স্যার। যাই। আচ্ছা, তারপরে একটু যাই। আচ্ছা, এই যে অণুর সংখ্যা আর মূল, এই বিষয়টা তোমরা বোঝো কিনা? হ্যাঁ স্যার, আচ্ছা, এবার একটু আমরা আসি বাবা, হ্যাঁ, বুঝি স্যার। একটু মন দাও তো। না, তোমরা বোঝো আমি জানি এটা, তারপরে লিখছি আর কি। পানি, এইখানে লিখলাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এইখানে লিখলাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড। আমরা একটু লাল করে নিই জায়গাটা, ধরো লাল নেই। এখানে লিখছি আমরা কার্বন ডাই অক্সাইড, এখানে লিখি আমরা সোডিয়াম সালফেট। বুঝতে পারছি? এই যে পানি লিখছি আমরা, এটা অণু না পরমাণু? স্যার স্যার কোন বলো। স্যার? হ্যাঁ বলো বাবা, কি এটা অণু না পরমাণু? স্যার অনু। এটা অণু। এটা হলো অণু। এখানে পরমাণু কয়টা আছে? দুইটা। পরমাণু দুইটা নাই, তিনটা আছে। কিভাবে দেখো? তিনটা আছে স্যার। এই যে হাইড্রোজেনের নিচে 2 আর অক্সিজেনের নিচে কিছু না, তাহলে 1 থাকে। তাহলে 2 আর 1 কত? তিনটা। 3। সব সময়ের জন্য মনে দুইটা। রাখতে 3। হবে। এই দেখো, আমরা এখানে একটু লিখি 5 অণু, 5 অণু লিখেছি পানি, এই যে আমাদের সুবিধা হবে বুঝতে, আমি বলছি। এইদিকে দেখো, এই যে বাম পাশে, এই যে পানির বাম পাশে 5 লিখছি না? বাম জি স্যার। পাশে কিন্তু 5 লিখেছি। তা আমার কথা হলো যে অণুর সংখ্যাগুলো বাম দিকে লিখতে হয়। অণুর সংখ্যা কোন দিকে লিখতে হয়? বাম দিকে লিখতে হয়। আর পরমাণুর সংখ্যাগুলো নিচে লিখতে হয়। তাহলে এইটাতে পরমাণুর সংখ্যা কত হবে? এই যে এখানে 5 আছে, থাক। আর এই যে পানির, হাইড্রোজেনের 2 আর অক্সিজেনের 1, 2 আর 1 কত হলো? 3। 3 আর 5 গুণ করলে কত হয়? 15 হয়। তার মানে 5 অণু পানি। এই যে অণুর সংখ্যাগুলো কোন দিকে লিখতে হয়? বাম দিকে লিখতে হয়। তাহলে এই যে বাম দিকে 3 5 গুণ করলে 15 হয়। তাহলে এই যে, তাহলে পানির অণুতে পরমাণু হচ্ছে কয়টা? 3টা। 5 অণু পানিতে তাহলে 15টা। এই সালফিউরিক অ্যাসিড এখন যদি আমরা বলি, তাহলে এখানে পরমাণু কয়টা? পরমাণুর সংখ্যাগুলো নিচের গুলা হয়। 2, এই এস এর নিচে কিছু না, 6টা। তাহলে 1 থাকে। 2 আর 1 3, 3 আর 4 কত? 2, 1 4, তার 7। মানে কত হইলো? 7 নাকি? 7। জি স্যার। এইটার ক্ষেত্রে কি হবে? স্যার 6টা। 5টা। এই যে 1 আর 1 2, 2 আর 3 হলো 5টা, তাহলে 1 যোগ 1 যোগ 3 ইজ ইকুয়াল টু 5। এটার ক্ষেত্রে কি হবে? 3টা। 3টা। এটার ক্ষেত্রে কি হবে? স্যার 7টা। 7টা। 8টা স্যার। আচ্ছা, গুড। 4 2 6 1 7। কারো কোনো সমস্যা নাই তো? না তাহলে স্যার। আমরা কি বলতে পারি এইটা এক অণু, এইটাও একটা অণু, এইটাও একটা অণু, এইটাও একটা অণু, এইটাও একটা অণু, ঠিক কিনা? এই যে হলো, আমরা এবার বলি অণু। অণুও যা, মূল সংখ্যাও তাই। মূল সংখ্যাও তাই। একের মাথার মধ্যে নিয়ে নাও। অণু যা, মূল সংখ্যাও তাই। এখানে 5 অণু আছে, এটাকে আমরা 5 মোল পড়তে পারি। এখানে 1 অণু আছে, আমরা 1 মোল পড়তে পারি। এখানে 1 অণু আছে, আমরা 1 মোল পড়তে পারি। এখানে 2 অণু সালফিউরিক অ্যাসিড যদি লিখি, এই যে এখানে 2 অণু সালফিউরিক অ্যাসিডও যা, 2 মূলও তাই। সেম জিনিস, মূলও যা, অণুও তাই, কোনো পার্থক্য নাই। এবার আসো, পানির আণবিক ভর যদি করি আমরা 18 বের হবে। পানির আণবিক ভর করলে কত বের হবে? 18। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর বের করলে হবে আমাদের 98। এই নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর বের করলে হবে আমাদের 63। কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর বের করলে হবে আমাদের 44। আর সোডিয়াম সালফেটের আণবিক ভর বের করলে হবে 142। এবার আসো, এই যে আণবিক ভরগুলো বের হলো 18, 98, 63, 44, 142, যাই বলি, এক অণু। স্যার হ্যাঁ স্যার বলো, বাপি বলো। স্যার যেটা বলেন ওইটাই বললাম স্যার, ঠিক স্যার। আচ্ছা, গুড।
এই যে এক মূল বলি, এক মূলের জন্য আমাদের দুইটা জিনিস ফিক্সড। একটা হলো অণুর সংখ্যা ফিক্সড। কার সংখ্যা ফিক্সড? অণুর সংখ্যা। অনুর অণুর সংখ্যা সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়? এই যে অ্যাভোগাড্রোর সংখ্যা মানে অণুর সংখ্যা 6.023 গুণ 10⁻23। আরেকটা জিনিস ইন্টু fixed, সেটা হলো আয়তন। 10⁻23। বুঝি না? হ্যাঁ স্যার। এই যে এবার দেখো, এইবার আলাদা করে দিলাম। তাহলে এক মূল বলি আর এক অণু বলি, এটার জন্য দুইটা জিনিস ফিক্সড। একটা হলো অণুর সংখ্যা ফিক্সড আর একটা হচ্ছে আয়তন ফিক্সড। এখন পানির আণবিক ভর তো 18, এই 18 গ্রাম আণবিক ভরের জন্য যেমন এই অণুর সংখ্যা ফিক্সড, আয়তনটা ফিক্সড। 98 গ্রাম অর্থাৎ সালফিউরিক অ্যাসিড যদি বলি তাহলে 98 গ্রামের জন্য এগুলো ফিক্সড। যদি নাইট্রিক অ্যাসিড বলি 63 গ্রামের জন্য এগুলো ফিক্সড। কার্বন ডাই অক্সাইড 44 এর জন্য এগুলো ফিক্সড। সোডিয়াম সালফেট যদি বলি এটার জন্য কত? 142 এর জন্য ফিক্সড। এবার কন্ডিশনে আসি। তাহলে আমরা কি বলতে পারি না যে অণুর সংখ্যা আর আয়তন এর আণবিক ভরের উপর নির্ভর করে না? বলা যায় কি যায় না? আমার কথা বুঝতে পারোনি মনে হয়। আণবিক ভর 18 হবে না 98 গ্রাম হবে, এইটার উপরে অণুর সংখ্যা নির্ভর করে না। অণুর সংখ্যা নির্ভর করে এটা এক মূল কিনা তার উপরে। আমি জি কি স্যার। বিষয়টা বুঝাইতে পারছি মনে হয়? জি স্যার। এখন আমরা যদি কোনো সময় এরকম বলি সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট তো লিখছি সোডিয়াম কার্বনেট, তাহলে এটাই এক অণু বা এক মোল। এটার আণবিক ভর কত? 106 গ্রাম। এই 106 গ্রাম আণবিক ভরের জন্য এই দুটা ফিক্সড। আমরা বলতে পারি 106 এর জন্য অণুর সংখ্যা এটা, 106 এর জন্য আয়তন এটা। তাহলে এখন তোমাদেরকে কি আমরা বলতে পারি না যে এক মোল, এক মোলের জন্য তাহলে এই দুটা জিনিস ফিক্সড। একটা হলো কি অণুর সংখ্যা আর একটা আয়তন, এই দুটা ফিক্সড। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। না স্যার। আমরা এই জায়গাটা বুঝতে পারছি ঠিক কিনা? জি আচ্ছা স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা যদি এটা বুঝতে পারি তাহলে এটা একটু অল্প একটু ধারণা দিলাম, কারণ আছে পরে ওই যে কালকে তোমাদেরকে বললাম না ছকটা করাবো সেটা প্রোটনের রসায়নের ভর। 6ষ্ঠ অধ্যায় আছে। হ্যাঁ, ষষ্ঠ অধ্যায় তো আছে বাবা, সেটা বলিনি। ওই যে আমি তোমাদেরকে বললাম না যে প্রোটনের ভর, প্রোটনের চার্জ, ইলেকট্রনের ভর, ইলেকট্রনের চার্জ ছিল না? জি স্যার। এইটা কালকে শিখাইতে চাইছি না, আগামীকাল শিখাবো বলছি। ওইটা করতে, হ্যাঁ 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 ওইটা করতে হবে। ওইটা করতে গেলে এটা লাগবে এমন না। একটু মনে হলো যে এরকম কোন একটা জায়গাতে যেতে হতে পারে হুট করে, এই জন্য তোমাদেরকে একটু বলে রাখলাম আর কি। ব্যাপারটা ক্লিয়ার কিনা? আচ্ছা, আমরা একটু তারপরে যাই। এইটা কখনো করছো কিনা? জি স্যার। করছো? জি স্যার করছি। আচ্ছা, আমি তোমাদেরকে একটু আমার মতো করে করাই। জি স্যার। জি স্যার। জি, গুড। হ্যাঁ স্যার। আমি একটু আমার মতো করে তোমাদেরকে করাই, কি বলো? হ্যাঁ, কার কথা বলছো বাবা? যৌগের শতকরা সংযোগ আমি ছোট একটা করি, পানিটা করি, কোনো সমস্যা আছে? না স্যার। পানির শতকরা পরিমাণ নির্ণয় করবো, তাই না? শতকরা পরিমাণ বা শতকরা সংযুক্তি একই জিনিস। শতকরা পরিমাণও যা, শতকরা সংযুক্তিও তাই। সংযুক্ততা। হ্যাঁ, তো এখন পানির একটা আণবিক ভর আমরা বের করি 1 গুণ 2, আর অক্সিজেন কত? 16। তার মানে 2 যোগ 16 ইজিক্যাল টু কত? 18 গ্রাম। ঠিক কিনা? গ্রাম লিখলে লিখলাম, না লিখলে না লিখলাম, সমস্যা নাই। এই 18 গ্রাম পানির মধ্যে দেখো তো এইচ কতখানি আছে? প্রথমে তো এইচ, তাই না? এইচ কত? 2 গ্রাম। তাহলে আমরা বলতে পারি না যে 18 গ্রাম পানি তে এইচ কত? তোমরা তো জানো, আমি শর্টকাটে লিখতেছি, ঠিক আছে? তাহলে 1 গ্রাম পানিতে এইচ কতখানি আছে? 2/18। তো শতকরা যদি বলা হয় তাহলে 100 থাকে। তাহলে 100 গ্রাম পানিতে এইচ কতখানি হবে? তাহলে 2 গুণ 100 নিচে কত? 18। ক্যালকুলেশন করে দেখো তো কত বের হয়। আবার এই যে 18 গ্রাম কি পানি, এই পানিতে ও কতখানি?
16 গ্রাম পাইছিল, কিন্তু 1 গ্রাম পানিতে ও বিদ্যমান কত? 16/18 গ্রাম। আবার 100 কত ছিল? ও বিদ্যমান কত? 16 গুণ 100, নিচে কত? 18। ক্যালকুলেশন করলে কত হবে দেখো তো? 88.98%। 88.89। জি স্যার। 89%, ঠিক আছে না? গুড। এইবার আসো, আমি তোমাদেরকে এইটা শিখাইতে চাইছি এই জন্য ধরেছে তা নয়, এখন যেটা শিখাইতে চাইছি সেটা শিখাই। এবার দেখো, এই যে পানিকে বিশ্লেষণ করলে আমরা কি কি পাইছি? পানিকে হাইড্রোজেন ও বিশ্লেষণ করে অক্সিজেন। কি পাইছি বাবা? এইটা পাইছি, আর একটা কি পাইছি? এইটা পাইছি, ঠিক কি না? হ্যাঁ স্যার। কারো কোনো আচ্ছা কনফিউশন নাই? গুড। এইবার আসো, তাহলে আমরা এবার একটু স্থূল সংকেত নির্ণয় করে চিন্তা করি। স্থূল সংকেত, স্থূল সংকেত। এইচ এর পরিমাণ কত পাইছো? 11.11%, নাকি? স্যার 11.11। হ্যাঁ, আর ওর পরিমাণ কত পেয়েছি? ডবল 1 এত পার্সেন্ট। এবার আমাদেরকে যখন স্থূল সংখ্যা নির্ণয় করতে হয় তখন এভাবে লিখতে হয় যে এইচ এর মূল সংখ্যা, কি সংখ্যা? মূল সংখ্যা। মূল সংখ্যা মানে কি? যে পরিমাণটা দেওয়া আছে এই পরিমাণ ভাগ এর পারমাণবিক ভর, তাহলে কত থাকে? 11.11 তো থাকে, নাকি? এটা বোঝা পাইছো জি না পাইছো স্যার। কও? এখন উ এর মূল সংখ্যা কি হবে? একই নিয়ম, কি হবে বলো? 89 ভাগ কত? 16, ক্যালকুলেশন করলে বের হবে 5.56। তাই হবে? হয় কিনা দেখো? জি স্যার। হয়েছে কিনা? ইয়েস অর নো? জি স্যার, বেরিয়েছে। আচ্ছা গুড। এই যে আমরা দুটা জিনিস পাইছি, কটা পাইছি? দুইটা। একটা কি পাইলাম? এটা। আর একটা পাইছি কোনটা? এইটা। এই দুটার মধ্যে ছোট কোনটা? 5.56, এটা ভাগ। তাহলে এই 5.56 দিয়ে দুটা কি ভাগ করি? আমরা শর্টকাটে করি। তাহলে এই 5.56 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত পাই আমরা? তাহলে আমরা একটু কথাটা লিখি এরকম করে যে প্রাপ্ত ভাগফল সমূহের মধ্যে, আমি আর লিখবো না, শর্টকাটে লিখলাম, ভাগফল সমূহের মধ্যে ভাগ করলে পাই আর কি, মধ্যে ভাগ করলে পাই, ভাগ করলে পাই। ভাগ করলে কি কি পাই দেখো দেখি। এই যে আমি একটু উপরে করে রাখি, 11.11 ভাগ হলো 5.56, যেটা 1.99 হবে, তার মানে পূর্ণ সংখ্যা 2 ধরা যায়। দেখো দেখি হয় কিনা? জি স্যার। এখন এই 5.56 কে যদি আবার 5.56 দ্বারা ভাগ করি কত পাওয়া যায়? 1। 1 পাওয়া যায়। তাহলে অনুপাত কত হবে? 2:1। তাহলে যৌগটির সংকেত কি হবে এখন? যৌগটি সরল সংকেত বা স্থূল সংকেত যাই বলি, সরল বা স্থূল সংকেত H2O হবে। H2O। প্রথমে H ছিল, H একটু করি ভালো করে, এটা করে দেই। প্রথমে কত ছিল? H, এই যে H এ কত বের হয়েছে? 2, এই যে 2। তারপর কত কি ছিল? O, এই যে ওর 1 দেওয়ার দরকার পড়ে না। এই যে আমরা পানিকে বিশ্লেষণ করে আমরা হচ্ছে এই মানগুলোকে বের করেছিলাম, আবার এই মানগুলোকে বিশ্লেষণ করে পানি বের করেছি। মিলেছে কিনা? জি স্যার। তোমরা এর আগে এরকম করে করছিলে কি? জি স্যার, করছিলাম। মানে ওইটা যেটা বের হয়েছে ওটা দিয়েই করছো না অন্য আলাদা মান দিয়ে? স্যার মানে তোমরা এই স্থূল আণবিকটা করছো, কিন্তু যেমন আমি পানির মান যেটা বের করলাম, পানিটাকে ক্যালকুলেশন করে আবার পানি তৈরি করলাম, এরকম করে মনে করোনি? স্যার যেইটা সবচেয়ে ছোট হবে ওইটা দিয়ে সেটা সবগুলাকে ভাগ দিয়ে করতে হবে। করছিলাম। হ্যাঁ, না না, ওইটা ঠিক আছে বাবা, আমি দুইটা নিয়েছি তাই দুইটা আছে, তোমরা তিনটা নিলে তিনটা থাকবে, চারটা নিলে চারটা থাকবে। আমি ওইটা বলিনি, আমি বললাম আমি যেমন পানিকে বিশ্লেষণ করলে এই দুটা বের করেছি, আবার এই দুটা দিয়ে পানি নির্ণয় করেছি, তোমরা হয়তো এরকম করে করোনি, আমি সেটা বললাম সাথেই আর কি। আচ্ছা, যাক, তোমরা ভালো করছো, আলহামদুলিল্লাহ, তোমরা এটা বুঝতে পারছো, কোনো সমস্যা নাই। এবার দেখো,
এইটাই হলো খেলা। এই প্রশ্নটা কেউ কখনো দেখছো কিনা? স্যার দেখছিলাম একবার। বেনজিন আর নেপথালিন যে অ্যারোমেটিক যৌগ কিনা, কিভাবে আমরা এটা প্রমাণ করব? তোমরা কি কখনো প্রমাণ করছিলে এটা? আচ্ছা, তোমাদের তাহলে একটু বাড়ির কাজ দিয়ে রাখি। আর না হলে করে দেই। তোমরা কিভাবে করছিলে মনে আছে কিনা কারো? স্যার এই বলয় আকারে থাকবে বেঞ্জিন চক্র, বেনজিন চক্র বলয় আকারে থাকবে। এখন এটা ঠিক আছে, কার্বন এটার কার্বন একটা সাথে অণু। সুগন্ধ থাকবে, যে জি কারণে এটা স্যার, অ্যারোমেটিক হবে, এই তো ঘটনা নাকি? জি স্যার। আচ্ছা, এই ছাড়া আর কোনো উপায়? কার্বন কার্বন বন্ধন থাকবে, উম, 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 উম। কার্বন বন্ধন থাকবে একটির পর কার্বন একটি। বন্ধন থাকবে, আমি বলছিলাম এই ছাড়া আর কোনো নিয়ম? আচ্ছা, তাহলে তোমাদেরকে এটা একটা বাড়ির কাজ দিয়ে রাখলাম। এটা তোমাদের বাড়ির কাজ দিয়ে রাখলাম। কি কাজ? বাড়ির কাজ। তোমরা না পারলে দোষ নাই, চেষ্টা তো করতে পারবা। কি বোঝা গেল কিনা স্যারেরা? জি স্যার। আচ্ছা, তাহলে আমি বাড়ির কাজ কয়টা দিলাম মাহি? স্যার 3টা এখন পর্যন্ত। এখন পর্যন্ত 3টা। এই 3টা তোমরা একটু বাড়িতে দেখতে পারবা কিনা? ইনশাল্লাহ পারবো স্যার। আচ্ছা, তাহলে আগামীকাল বাকি প্রবলেমগুলো সলভ করি। ইনশাআল্লাহ। আর আমাদের যেটা রেগুলার ব্যাচ শুরু হবে, এই রেগুলার ব্যাচে তো এরকম করে না, প্রত্যেকটা অধ্যায়ের বেসিক ধরে ধরে এগুলো প্র্যাকটিস কমপ্লিট করে আমরা হচ্ছে সামনে যাব আর কি। এটা যেহেতু ডেমো ক্লাসের মতো একটা বিষয়, এই যে কাজগুলো দেখো, এগুলো হয়তো দুই একজন হাতে গোনা করছো, বাকি কিন্তু এই কাজগুলো তোমরা করতে পারবে না। এই কাজগুলো দুই একজন করতে পারবা, ওই যে পর্যায় সারণীর অবস্থান এসে নির্ণয় করতে পারবা। বাকি এই কাজগুলো হয়তো করতে পারবে না। যেমন মাহি একটা কথা বলছিল তখন, যে স্যার এটা হচ্ছে উজ্জ্বল হবে কিনা, এটা উজ্জ্বল না, এটা রঙিন যৌগ গঠন করবে কিনা, এরকম আরো অনেকগুলা কাজ আছে। এটা সংকরণ কি কি হবে, এটা সংকরণ আমরা কিভাবে বুঝবো, এই যাবতীয় কাজগুলো আর কি। তো এটা বর্ণ থাকবে কিনা, বা এটা কি হবে, এরকম কাজগুলো, এই সবগুলা কাজ আমরা আমরা যখন রেগুলার ক্লাসটা শুরু করব আগামীকালের পর থেকে আর কি, অর্থাৎ সেটা শনিবার বা রবিবার থেকে হবে। কালকে ক্লাসটা করি, কালকে ক্লাসে বিস্তারিত আলোচনা হবে। এই রেগুলার ক্লাসে তোমাদের প্রত্যেকটা জায়গা এরকম করে ধরে 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 বেসিক কমপ্লিট করে তোমাদের যাবতীয় যা আছে সবগুলো শেষ করে আমরা সামনে পার হবো আর কি। তো আজকে এই পর্যন্ত। সকলেই ভালো থাকবা। সকলের সুস্বাস্থ্য কামনা করেই আমি আমার এই ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি। সেই সঙ্গে তোমাদের কাছে একটু 1 মিনিট কথা বলবো, আমাকে একটু রেসপন্স করতে হবে। আমি একটু 1 মিনিট কথা বলতে পারি কার সাথে? ওই যে PEDPID দিয়ে যে জয়েন করছে বাবা। জি স্যার, বুঝছি স্যার। হ্যাঁ, নতুন কিছু শিখছো কিনা? জি স্যার, অনেক কিছু শিখছি। আপেক্ষিক, আণবিক ভর। হ্যাঁ জি, গুড। মাহির কাছে একটু আসি। মাহি, নতুন কিছু শিখছো কিনা বাবা? জি স্যার, শিখছি আজকে। যেমন হ্যাঁ। অরবিটাল আর অরবিটের মধ্যে পার্থক্য, হুম তারপর হচ্ছে কার্বনের হুম। 1 ভাগে হচ্ছে 12 অংশের মানে ভরে হুম। মানে কত, হ্যাঁ, এটা কেন বুঝতে পারছি। আসছে, হ্যাঁ, সেগুলো শিখছি। আচ্ছা। আমরা আজকে নতুন দেখতে পাচ্ছি তুহি আছে মানে আমাদের সাথে। জি স্যার। ভালো আছে বাবা? জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? জি বাবা, ভালো আছে। তো এই আমার বেসিক ক্লাস তো শুরু করেছি আরো তো কয়েকদিন আগে, গ্রুপে দিয়েছিলাম, তোমরা হয়তো দেখোনি, এরকম না? জি স্যার, আমি আজকে দেখেছি। আচ্ছা, আমরা ক্লাসগুলো শুরু করছি, আমরা হয়তো রেগুলার ব্যাচটাও শুরু করবো, বুঝতে পারছো? স্যার আচ্ছা। কয়টা থেকে ক্লাস হবে? হ্যাঁ, স্যার কয়টা থেকে ক্লাস? 7:30 থেকে ক্লাসটা করাইতে যাচ্ছি, কোনো প্রবলেম? না স্যার। 7:30 জয়েন করতে পারবে না? জি স্যার, পারবো। জি আচ্ছা, ওকে, সমস্যা নেই। আমরা তো রেগুলার ব্যাচে যাব। ফ্রি ক্লাস হয়তো আগামীকাল করার পরে ফ্রি ক্লাস শেষ করবো। তোমাদের একটা কাজ দিয়েছি, হ্যাঁ, কাজটা একটু করিও। করার পরে জি কালকে একটু জিজ্ঞেস করবো তোমাদের, হ্যাঁ। আর নাহলে আমি গ্রুপে হলো ভিডিওটা দিয়ে দিব, কি কি কাজ আছে একটু দেখে নিও। আমরা আজকে বর্ণকে একটু দেখতে পাচ্ছি মনে হয়। বর্ণ আছো? জি স্যার, আছি। ভালো আছো বাবা? জি স্যার। আচ্ছা, তো
তুমি কি স্যার, আপনার গ্রুপে এই ডেমো দেখোনি ক্লাস নাকি? কি আপনি হ্যাঁ আপনার ডেমো ক্লাস কি আপনি আপনার ইউটিউব চ্যানেলে দিয়েছেন স্যার? হ্যাঁ, ডেমো ক্লাসগুলো ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কও দিয়েছি। জি স্যার, দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ। তো বর্ণ হচ্ছে এর আগে কি গ্রুপে দেখোনি নাকি বাবা? এর আগের বছর ছিলাম, এবছর আসি নাই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলাম। গ্রুপে আমি এই যে ফ্রি ক্লাসগুলো শুরু করছিলাম তখন কি গ্রুপে লক্ষ্য করোনি যে আসলে ফ্রি ক্লাসের লিঙ্ক দিচ্ছি? আচ্ছা, না, বুঝতে পারছি। সেভাবে লক্ষ্য করিনি। আচ্ছা, বুঝতে পারছি। আমরা হচ্ছে আগামীকাল তো আমাদের একটা ফ্রি ক্লাস আছে। এই ফ্রি ক্লাসের পরে আমাদের হচ্ছে তো রেগুলার ক্লাস শুরু হবে আর কি। তো কালকে ক্লাসে জয়েন করিও, আর কিছু কাজ দিয়েছি, কাজগুলো দেখিও যদি করতে পারো। হ্যাঁ, তো ঠিক তাহলে আছে। কালকে ক্লাসে সকলকে কি বলবো, ক্লাসে জয়েন করার আহ্বান করে আমি আমার ক্লাসটিকে আজকে শেষ করছি। আর আগামীকাল বাকি কাজগুলো তোমাদেরকে শিখাবো ইনশাল্লাহ। ঠিক আছে? জি স্যার। জি, ওকে, ঠিক আছে। সকলে ভালো থাকবা। জি, আসসালামু আলাইকুম। আদাব। আদাব বাবা। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।